আচ্ছা, সো এসএস অলরেডি চলে আসছে, নো প্রবলেমের লিস্ট দিয়ে রাখছে যে 7 এর বি ডি 9B 10B2 11B এগুলো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমরা। তো তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 এ আমরা যাই। আচ্ছা, এই যে কোয়েশ্চেন নাম্বার 7, the photograph shows a fly gun. The fly gun consists of a handle, a spring and a disc as shown in the photograph. এটা কি প্রজেক্টাইল মোশন চ্যাপ্টারের মধ্যে ছিল না নাকি? আচ্ছা, কি বলতেছে, when the trigger is pulled the compressed spring is released launching the disc to fly. তো এখন এখানে ফোর্স ভার্সেস কম্প্রেশন গ্রাফ আমাদেরকে দিয়ে দিছে। এখন এখানের মধ্যে বললো যে এ নাম্বারে শো দ্যাট দ্য স্প্রিং কনস্ট্যান্ট অর দ্য ফোর্স কনস্ট্যান্ট ইজ অ্যাবাউট 10 নিউটন পার মিটার। তো এখানে আমরা লাস্ট দিন মাত্র কালকে এই ব্যাপারটা পড়ছি যে স্প্রিং কনস্ট্যান্ট অর স্টিফনেস কনস্ট্যান্ট জিনিসটা কি। বাট তোমার যদি এটা রিলেটেড কোনো আইডিয়া নাও থাকে, তোমার কোয়েশ্চেনে কনটেক্সট দেখলে পরে একটা ব্যাপার আইডিয়া করা উচিত, দ্যাট ইজ তোমার ইনফরমেশন দেওয়া আছে জাস্ট আ গ্রাফ অফ হোয়াট, ফোর্স ভার্সেস কম্প্রেশন। সো তাহলে ইন অর্ডার টু এন্ড আপ উইথ আ ইউনিট অফ নিউটন পার মিটার, তোমার মাথায় একটা ব্যাপার চলে আসা উচিত, হোয়াট ইজ দ্যাট, যে তোমার ফোর্স ডিভাইডেড বাই কম্প্রেশন অর ফোর্স ডিভাইডেড বাই লেন্থ, এমন টাইপের কোনো কিছু একটা অপারেশন করা লাগবে। এন্ড লেন্থটা এখানের মধ্যে সেন্টিমিটারে দেওয়া আছে, তো তাহলে সেন্টিমিটার থেকে কি করা লাগবে, ইউ উইল হ্যাভ টু কনভার্ট ইট ইনটু মিটার। আচ্ছা, তো তাহলে অ্যাকচুয়ালি আমরা তো কালকে শিখে গেছি অলরেডি যে হাউ টু ডিটারমাইন দ্য স্প্রিং কনস্ট্যান্ট ফ্রম আ ফোর্স ভার্সেস চেঞ্জ ইন লেন্থ গ্রাফ গ্রেডিয়েন্টের থেকে। তো তাহলে এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমরা নেই, যে কোনো দুইটা পয়েন্ট এরকম চুজ করলাম, একটা 0 0 তে আছে, একদম সিম্পল একটা পয়েন্ট। দেন আমরা আরেকটা পয়েন্ট এখানে থেকে নিয়ে নেই, সামথিং লাইক দিস, এটা যে 0.6 সেন্টিমিটার, আর দিস ইজ 5.8 নিউটন। তো তাহলে 5.8 minus 0 divided by 0.6 minus 0 by 100, 100 দিয়ে ডিভাইড করলাম কেন, বিকজ সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতেছি। সো নাও উই উইল এন্ড আপ উইথ, এই যে উপরে হলো নিউটন, নিচে হলো মিটার, তো তাহলে ফাইনাল ইউনিটটা কি আসবে, নিউটন পার মিটার। তো এখানের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 1000 নিউটন পার মিটারের মতো কাছাকাছি কিছু একটা আসবে। যে টু সিগনিফিকেন্ট ফিগার আমরা ভ্যালুটা রাখবো, কত হয় এটা যদি আমরা করি, একজন একটু ক্যালকুলেটরে বসে বলো তো, 5.8 divided by 0.6 divided by 100 or 5.8 into 100 divided by 0.6, 967 967। হ্যাঁ, এখন আমরা ফাইনাল অ্যান্সার কত সিগনিফিকেন্ট ফিগারে রাখবো জেরিন? ফাইনালটা আমরা রাখবো টু সিগনিফিকেন্ট ফিগারে। কেন? বিকজ গিভেন ইনফরমেশন আছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে, তো তাহলে আমরা একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব, সো দ্যাট আমাদের অ্যান্সারটাকে রাউন্ড আপ করলে পরে কি আসবে, সো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যাবে, বুঝতে পারছো? তো তাহলে উই উইল কিপ ইট অ্যাজ 970 নিউটন পার মিটার। আচ্ছা, তো এসএস এর মেইনলি এইটাই প্রবলেম ছিল না, এসএস এর প্রবলেম ছিল বি নাম্বারে। এন্ড এইটা অ্যাকচুয়ালি তোমার এই হুক ফ্লো এর সাথে রিলেটেড। ভাই আমারও প্রবলেম বিতে। আচ্ছা, ওকে, তো তাহলে একসাথে কভার হয়ে যাবে এটা, নো প্রবলেম। তো এখন এই যে আমরা অ্যাকচুয়ালি এটা আগে পড়ি নাই দেখে তোমাদের মোস্ট প্রবাবলি প্রবলেম ফেস করছিলা, বাট গতকালকে অলরেডি আমরা এটা পড়ে ফেলছি। কি, যে দ্য ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোরড ইন আ ম্যাটেরিয়াল দ্যাট ইজ ডিফর্ম, যে কোন একটা ম্যাটেরিয়ালকে যদি তুমি ফোর্স এক্সার্ট করে ডিফর্ম করো, তো তখন কি হবে, তখন ওই ম্যাটেরিয়ালের মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি স্টোর করে রাখবে। এখন বলতেছে কি, the spring is 6.3 centimeter long, so তাহলে this is the original length, all right? So তাহলে original length of the spring is 6.3 centimeter long. এখন বলতেছে when the gun is compressed, when it is compressed in the gun, the length of the spring is reduced হয়ে কততে আসছে, 1.6 এ। তো তাহলে what is the value of compression, যে কতটুকু শর্টেনিং হইলো বা কতটুকু শ্রিঙ্কিং হইলো। 6.3 আর 1.6 এর ডিফারেন্স নিলে পরে আমরা কি পেয়ে যাব, চেঞ্জ ইন লেন্থ পেয়ে যাব না? চেঞ্জ ইন লেন্থ ইজ ইকুয়াল টু 6.3 minus 1.6, which comes out to be what, 5.3, 4.7,
4.7 centimeter, that is 4.7 divided by 100 meter. তো তাহলে this is the change in length. And বলতেছে কি, assuming that spring obeys Hooke's law throughout the compression, show that the energy stored is about 1 joule. আচ্ছা, এখানে হালকা একটু ম্যানিপুলেশন করা লাগবে, এটা আমাদের অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে শিখে যাওয়ার কথা, সানডেতে এটা শিখবো, বাট এটা অলরেডি আমরা বলে দিতেছি না, এক্সাম নেক্সট ক্লাসে না, এক্সামের কথা বলে দিব আমি আলাদা করে। ওকে নুয়াজেশ, তো এখন ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন, এটা তো আমরা পড়ছিলাম নরমালি, তাই না? এখন হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন, এখন এখানের জন্য there is something we have to think about, যে তোমার যে এক্সটেনশনটা আসছে দেখো এসএস, এক্সটেনশনটা কত 4.7 সেন্টিমিটার। ইট উড হ্যাভ বিন গ্রেট যদি কি হইতো, যদি তোমার গ্রাফের মধ্যে 4.7 সেন্টিমিটারের তুমি কম্প্রেশনের ভ্যালু পাইতা, তো তাইলে পরে ডাইরেক্টলি তুমি এরিয়া আন্ডার দা গ্রাফ আপ টু 4.7 সেন্টিমিটার কম্প্রেশন করলে পরে কি পেয়ে যাইতা, ইউ উড হ্যাভ ডিটারমাইন্ড দা এনার্জি স্টোরড। কিন্তু অ্যাকচুয়ালি এটা তো গ্রাফের রেঞ্জের বাইরে, তো এখন তাহলে কিভাবে ক্যালকুলেশনটা করব? ইউ উইল হ্যাভ টু ডু সামথিং লাইক দিস, যে ইউ উইল হ্যাভ টু ডু আ সাবস্টিটিউশন, যে আমাদের ফোর্স, স্প্রিং কনস্ট্যান্ট আর এক্সটেনশন রিলেটেড কি ফর্মুলা, এই ফর্মুলা না? তো এখন ফোর্সের জায়গায় আমরা কি বসাবো? ফোর্সের জায়গায় আমরা বসাবো এইটা। ওকে, ফোর্সের জায়গায় কি বসাইলাম? F ইকুয়াল টু K ডেল্টা X, আর আগে থেকে তো ডেল্টা X একটা ছিল এখানে, তো তাহলে এটা কি আসে, হাফ ইনটু K ইনটু ডেল্টা X এর স্কয়ার। তো হাফ ইনটু K মাত্র আমরা বের করছি, which is 970 multiplied by extension or change in length square, that is 4.7 divided by 100 এটার স্কয়ার। তো এখন এখানে থেকে তুমি এনার্জির ভ্যালুটা পাবা, বুঝতে পারছো? এটা বেসিক্যালি তোমাদেরকে এখন পর্যন্ত পড়ানো হয় নাই দেখে এটাতে প্রবলেম ফেস করছে, এমনিতে পড়াইলে পরে এটা এত বেশি প্যারা খাওয়ার মতো কোনো কোশ্চেন না। সো তাহলে এটা ক্যালকুলেটর বসে, হ্যাঁ বলো। আচ্ছা, আমরা যদি এখানে 4.7 এর তো রাইট রেঞ্জে পড়ে না, বাট আমরা যদি এখানে ইউনিটারি মেথড করতাম লাইক ইয়ার জন্য প্রথমে ইউনিটারি মেথড করলে পরেও হবে, এখানের জন্য ইউনিটারি মেথড করলেও হবে, বিকজ দিস ইজ আ স্ট্রেট লাইন, বুঝতে পারছো? মারিয়া তুমি একটু এটা একটু মেসেঞ্জারে পাঠাইলে ভালো হয়, এটা এই 40 মিনিট টাইম লিমিটের পরে এটা মুছে যাবে, তো তো তাহলে তুমি এটা একটু মেসেঞ্জারে পাঠিয়ে রাখো, সো তাহলে আমি যতবার সেশনে বদলাক না কেন ইজিলি আবার দেখতে পারবো। ওকে আচ্ছা, সো তাহলে নাবিল যেটা বলতেছিলাম যে তুমি ইউনিটারি মেথড ইউজ করলে অফকোর্স এটা বের করতে পারবা, বিকজ দিস ইজ আ স্ট্রেট লাইন। সো তাহলে লিনিয়ারিটি ওরকম মেইনটেইন করবে যে এত এক্সটেনশনের জন্য আর এত কম্প্রেশনের জন্য এতটুকু এনার্জি, তো তাহলে পরে 4.7 এর জন্য কত এনার্জি, ওইভাবে করে কি করতে পারবা, ইউ ক্যান ইউজ কি বলে ইউনিটারি মেথড। ঠিক আছে, এখন সি নাম্বারে কি বলতেছে, the disc and the spring have a combined mass of 9.4 গ্রাম। আচ্ছা, সো তাহলে ম্যাসের ভ্যালু দেওয়া আছে 9.4। এখন বলতেছে কি, show that the maximum speed at which it can be fired is about 15 মিটার পার সেকেন্ড। নাও এই যে আমরা যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা বের করলাম, অ্যাপ্রক্সিমেটলি 1 জুলের মতো আসবে। কত আসে আসলে ক্যালকুলেটরে যদি বসাও? 1.1। আচ্ছা, তো তাহলে 1.1 জুল। নাও first of all, what will be our assumption? We will assume that all the elastic potential energy that were stored inside the spring, হ্যাঁ, যে স্প্রিং এর ভিতরে যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করা ছিল, এই গানটাকে ফায়ার করলে পরে কি হবে, we will assume that all the elastic potential energy will be converted to kinetic energy for the disk. All right, so তাহলে we will assume what? The elastic potential energy will be converted to what? Kinetic energy. সরি, একটা কল আসছিল, কেটে দিছি, দেখা যাক। আচ্ছা, কাইনেটিক এনার্জি, তো তাহলে এখন এখানের মধ্যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ইজ 1.1। ওকে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি হলো 1.1,
আর এখানে কাইনেটিক এনার্জি হলো হাফ mv স্কয়ার। এখন এখানে থেকে v টাকে সাবজেক্ট করে v বের করব, which comes out to be 2 into 1.1 divided by mass which is 9.4 গ্রাম। তো গ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000। এখন ডিভাইডেড বাই 1000 করা আর মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -3 করা একই কথা। সো এস has অলরেডি অ্যানসারটা বলে দিছে, which is 15.3 মিটার পার সেকেন্ড এরকম আসে। তো তাহলে এইভাবে আমরা বের করব। আচ্ছা, তো এখন এই যে অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশনটা হলো যে মাত্র যে বললাম, all the elastic potential energy stored in the spring has been converted to kinetic energy of the disk. তো এইটা ছিল এসএস এর ফার্স্ট প্রবলেম, which was question number 7. question number 9 এ দেখতেছি সবারই মোর অর লেস প্রবলেম দিছো তোমরা। দেখি question number 9 এ কি বলছে। question number 9 এটা না আমরা আগে সলভ করছিলাম নাকি? আচ্ছা দেখি, তাও সমস্যা নাই। এখন question number 9 এ কি বলতেছে? A stationary boat is pointing north as shown in the diagram. আচ্ছা, তো তাহলে boat is pointing north. A wind starts blowing at 10 meter per second at a direction 20 degree east of north. তো তাহলে এই যে wind direction কত? নর্থ এর থেকে 20 ডিগ্রি ইস্টে। আচ্ছা, তো তাহলে this is the direction in which the wind is blowing. সো তাহলে ভেলোসিটির দুইটা কম্পোনেন্ট কি হবে? একটা হবে নর্দার্লি কম্পোনেন্ট আর একটা হবে ইস্টার্লি কম্পোনেন্ট। অ্যাঙ্গেলটা কার সাথে? নর্থের সাথে। তো তাহলে নর্থের সাথে হবে কি? কস। যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন। তো তাহলে দিস উইল বি v cos 20 এন্ড ইস্টার্লি কম্পোনেন্টটা কি হবে? v sin 20। এখন বলতেছে কি the boat starts to move northwards. আচ্ছা, তো তাহলে বোটটা টুয়ার্ডস নর্থ এরকম যাচ্ছে। ভেরি গুড। এখন বলতেছে A1 এ the wind exerts a force per unit area of 84 newton per meter square. So তাহলে this is the pressure or this is the amount of force per unit area being exerted by the wind on the sail, which is at right angles to the wind direction. যে উইন্ড ডিরেকশনের পারপেন্ডিকুলার। তো তাহলে উইন্ড যেদিকে ব্লো করতেছে ওটার পারপেন্ডিকুলার কি হইতেছে? সে একটা ফোর্স এক্সার্ট করতেছে আর একটা প্রেসার এক্সার্ট করতেছে। এখন ফার্স্টে বলতেছে যে শো দ্যাট the component of the force in a northerly direction is about 1400 newton. Area of the sail is 18 meter square. So first of all আমরা টোটাল ফোর্স কত এটা বের করি, দেন নর্দার্লি কম্পোনেন্টটা বের করব। তো ফার্স্ট অফ অল প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তো তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল ফোর্স? ফোর্স উইল বি ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া। নাও প্রেসার কামস আউট টু বি 84 এন্ড এরিয়া হলো 18। সো তাহলে এখান থেকে কি পাবো? টোটাল ফোর্স। ওকে, টোটাল ফোর্সটা কত আসে? $1,512. 1512 নিউটন। এখানে আমাদের রাউন্ড আপ এখনো করার দরকার নাই বিকজ we are still not done with the calculation. Now 1512 নিউটন is the total force. এখন নর্দার্লি কম্পোনেন্ট, অ্যাঙ্গেলটা কার সাথে? নর্থের সাথে না? সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে cos। তো তাহলে নর্দার্লি কম্পোনেন্টটা কি হবে? নর্দার্লি কম্পোনেন্টটা হবে f cos theta, which is 1512 cos 20. এটা করলে পরে কত হয়? স্যার 1420। ভেরি গুড। তাহলে 1420 নিউটন, এন্ড এটাকে রাউন্ড আপ করলে পরে 1400 নিউটন চলে আসবে। ভেরি গুড। এটা হয়ে গেল A1। এখন মারিয়া কি বুঝছো? তুমি যে এ নাম্বারের প্রবলেম বলতেছিলা, এই ক্যালকুলেশন কি কোনো প্রবলেম আছে এখন?
আচ্ছা এখন বলতেছে সরি এখন A2 তে বলতেছে when the wind starts to blow the water exerts a force on the boat to the west আচ্ছা কেন এটা হয় বিকজ যখন নাকি কি হইতেছে যখন নাকি উইন্ড এই দিকে ধাক্কা দিতেছে তো তাহলে নর্দার্লি কম্পোনেন্ট অফ দ্য উইন্ড তো বোটটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর উইন্ডের একটা ইস্টার্লি কম্পোনেন্ট আছে না বলো তো মারিয়া উইন্ডের একটা ইস্টার্লি কম্পোনেন্ট আছে তো তাহলে উইন্ডটা বোটের উপর কি করতেছে ইস্টের দিকে একটা ধাক্কা দিতেছে তো তাহলে বোট কি করবে বোট এই পানির উপরে একটা ইস্টের দিকে ধাক্কা দিবে তাই না যে বাতাস এসে নৌকাটাকে কি করতেছে টুয়ার্ডস ইস্ট একটা ধাক্কা দিতেছে তো তাহলে নৌকাটা কি করবে পানির উপরে টুয়ার্ডস ইস্ট একটা পুশ দিবে নাও কি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল হোয়াট উইল হ্যাপেন বোট যদি পানির উপরে টুয়ার্ডস ইস্ট একটা ফোর্স দেয় তো তাহলে পানিও বোটের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে কিন্তু অপোজিট ডিরেকশনে তো তাহলে বোট যদি পানির উপরে ইস্টের দিকে ধাক্কা দেয় তো তাহলে পানি বোটের উপর কোন দিকে ধাক্কা দিবে ইকুয়াল ফোর্স ক্রিয়েট হবে টুয়ার্ডস ওয়েস্ট তো এই কথাটা এখানে মধ্যে বলতেছে যে এক্সপ্লেইন ওয়াই তো তাহলে এই এক্সপ্লেনেশনটা অলরেডি আমরা বললাম দেখি তারা মার্কস টিমে কি বলছে কোশ্চেন নাম্বার 9 না এটা কোশ্চেন নাম্বার 9 এর অ্যানসারটা আমাদের এক্সপ্লেনেশনটা দেখে নি এই যে উইন্ড কজেস বোট টু পুশ এগেইনস্ট ওয়াটার যে বাতাস এসে বোটটাকে কি করতেছে পানির সাথে ধাক্কা খাওয়াইতেছে কোন দিকে ধাক্কা দিতেছে দ্য বোট ইজ এক্সার্টিং আ ফোর্স অন দ্য ওয়াটার টুয়ার্ডস ওয়েস্ট ওকে বোটটা পানির উপরে টুয়ার্ডস ওয়েস্ট একটা ধাক্কা দিল সরি টুয়ার্ডস ইস্ট একটা ধাক্কা দিল তো এখন অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল এই যে ডিউ টু নিউটনস থার্ড ল দ্য ওয়াটার এক্সার্টস অ্যান অপোজিট ফোর্স or equal force in the opposite direction that is force in the westerly direction clear হইছে এখন মারিয়া A2 ইস্ট ওয়েস্ট ওই পয়েন্টটা কি যে নিচেরটা অর দিয়ে যে নিচে লেখা এটা এখানে মধ্যে বলতেছে হলো যে তোমার বোটটা তো যাচ্ছে নর্থে বোটটা তো ইস্ট ওয়েস্ট আর মুভ করতেছে না তো ইস্ট ওয়েস্ট দিকে মুভ করতেছে না মানে কি ইস্ট ওয়েস্ট দিকে ফোর্স গুলা হলো ব্যালেন্সড বুঝতে পারছো যে দা বোট ইজ মুভিং টুয়ার্ডস নর্থ তো তার মানে টুয়ার্ডস নর্থে আমাদের জাস্ট রেজাল্টেন্ট ফোর্সটা আছে ইস্টার্লি অর ওয়েস্টার্লি ডিরেকশনে আমাদের ফোর্সের আনব্যালেন্সড ফোর্স কত জিরো তো ইস্ট ওয়েস্টে মুভ না করলে পরে আর ইস্ট ওয়েস্টে আনব্যালেন্স ফোর্স না থাকলে পরে ওখানে অ্যাসেলারেশন কত হবে জিরো হবে তো তাহলে ইস্ট এন্ড ওয়েস্ট ফোর্স রেজাল্টেন্ট ফোর্স জিরো কেন হইতেছে বিকজ ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করতেছে দুই দিকে যে বোটের উপরে এখানের মধ্যে ব্যাপারটা দেখো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং বাতাস এসে বোটের উপরে যে রেড কালার দিয়ে যে ড্র করছি এই যে বাতাস এসে বোটের উপরে ইস্টের দিকে এই ফোর্সটা এক্সার্ট করছে এন্ড পানিটা বোটের উপরে কি করতেছে রিঅ্যাকশন ফোর্স হিসেবে ওয়েস্টের দিকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করছে সো তাহলে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স কত জিরো না তো এই কথাটা বলছো ওই পয়েন্টে বুঝতে পারছো আচ্ছা তো তাহলে 9 এর এ নাম্বার আমাদের গেল আচ্ছা এ নাম্বার এখনো শেষ হয় নাই A3 আছে A4 আছে তো এখন এখানে এরপর দেখি কি বলতেছে 9A3 তে draw a vector diagram showing the forces exerted on the boat by the wind আচ্ছা যে বাতাস এসে বোটের উপরে যে ফোর্স এক্সার্ট করতেছে ওইটার একটা কি করতে বললো ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে বললো এন্ড দ্য ওয়াটার তো তাহলে ওয়াটারের ফোর্স আর উইন্ডের ফোর্স দোনোটা নিয়ে ড্র করতে বলছে এন্ড রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেটেড ইন পার্ট A2 কি বলে A1 তো এখন এখানের মধ্যে হোয়াট ইজ হ্যাপেনিং the force exerted by the wind is towards this direction তাই না যে উইন্ড এসে কি করতেছে বোটের উপরে এই দিকে ফোর্স এক্সার্ট করতেছে দ্যাট ইজ 20 ডিগ্রি ইস্ট অফ নর্থ
then equal amount of কি বলে ওয়াটার বোটের উপরে কোন ফোর্স এক্সার্ট করতেছে ওয়াটার ইজ এক্সার্টিং an eastern force or a force towards east যে ওয়াটার বোটের উপরে towards east একটা ফোর্স এক্সার্ট করতেছে তো তাহলে রেড কালার দিয়ে যেটা ড্র করলাম দ্যাট ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য উইন্ড অন বোট আর ব্লু কালার দিয়ে যেটা ড্র করছে দ্যাট ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই ওয়াটার অন বোট তো তাহলে দুইটা আমি এখানের মধ্যে লিখে নেই একটা কি ফোর্স বাই উইন্ড অন বোট সরি আর এটা ব্লু কালার দিয়ে কি ড্র করলাম ফোর্স বাই ওয়াটার অন বোট এখন রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে রেজাল্টেন্ট ফোর্সটা হলো ডিউ নর্থ সো তাহলে বরাবর উপরের দিকে একটা আমাদের কি আসবে লাইন আসবে যে এখানের মধ্যে এইটা এই যে আমরা এখানের মধ্যে যেটা ড্র করছি এরকম হবে ডায়াগ্রামটা যে দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য উইন্ড অন দ্য বোট দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই ওয়াটার অন বোট তো তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে the resultant force will be this will be the resultant force তাই না তো তাহলে এই জিনিসটা আমরা এখানের মধ্যে লিখে ফেলবো তো রেজাল্টেন্ট ফোর্সটা আমরা ব্ল্যাক কালার দিয়ে ড্র করি এই যে this is the resultant force আর কি the resultant force is towards north যার জন্য towards north এর দিকে কি হইতেছে এটা অ্যাসেলারেট করতেছে এখন এরপর নাম্বার 4 এ কি বলতেছে assuming the boat is starting from rest তো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হলো 0 in still wind তো তাহলে প্রথমে কোনো কি নাই বাতাস নাই ফার্স্ট এর গুলা রিসেন্ট ইয়ার্স এর না ফার্স্ট এর গুলা হলো আগের যত পরে যাবা তত রিসেন্ট ইয়ার আসে বুঝছো যত পরের দিকে যাবা ওগুলো তত আর ওইরকম দেখে এখানে টেস্ট করে নেই লেট মি চেক হ্যাঁ পরের গুলো আরো রিসেন্ট ইয়ারের বুঝছো এসাস এগুলো আরো রিসেন্ট ইয়ারের আর এটা যেটা করতেছি এটা এগুলো হলো আগের কোশ্চেন 2012 2013 14 এরকম কোশ্চেন আসতো আচ্ছা সো তাহলে যেটা বলতেছিলাম এখন বললো যে ক্যালকুলেট দ্য ইনিশিয়াল অ্যাক্সেলারেশন ম্যাস হলো এত সো আমরা ইনিশিয়াল রেজাল্টেন্ট ফোর্স জানি which is হ্যাঁ আমার টাইমের কোশ্চেন সো এখন আমরা কি জানি resultant force is equal to ma এখন what is the resultant force the northerly component is the resultant force which is 1420 তো তাহলে 1420 is the resultant force mass is 400 তো এখন ইনিশিয়াল অ্যাসেলারেশন কত এটা বের করতে বলছে which is 1420 by 400 তো এটা দেখবা মারিয়া এটা কি লিখলা ও আচ্ছা 3.55 ঠিক আছে so 3.55 meter per second square এরপরে
বি নাম্বারে কি বলতেছে? ম্যাক্সিমাম তোমরা এই বি নাম্বার সি নাম্বারে এরকম দেখলাম যে প্রবলেম বলতেছো। তো কি বললো এখানে? later in the wind still at a speed of 10 meter per second। আচ্ছা, হ্যাঁ এখানের মধ্যে আসলে রিসেন্টলি কোয়েশ্চেনের টাইপটা আর একটু হালকা একটু ক্রিটিক্যাল করছে, বুঝছো? কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপার স্যাপার আছে রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন গুলাতে, তো এটার জন্য এখন গ্রেড বাউন্ডারি আর স্কেলিং আরো ভালো করে, বুঝতে পারছো? যে 50 to 55 এ দিয়ে দেয় জেন কি বলে জুন 2019 এ ইয়েতে দিছে কি বলে 51 এ ফুল মার্কস দিছিল, বুঝতে পারছো? তো তাহলে পর বুঝো ওই পেপার কেমন কি আসছে। আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম যে লেটার ইন দ্য উইন্ড স্টিল এট আ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, সো তাহলে 10 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করতেছে। ভেরি গুড। বলতেছে কি is blowing towards north and the boat is traveling northwards at a steady speed of 5 meter per second। তো বাতাস হলো 10 মিটার পার সেকেন্ডে এসে ধাক্কা দিতেছে আর বোট মুভ করতেছে হলো 5 মিটার পার সেকেন্ডে। the force on the sail is now 380 নিউটন টুয়ার্ডস নর্থ। এখন এই যে নাবিল এই ব্যাপারটা তো বুঝে গেছে অলরেডি যে 380 নিউটন ফোর্স এক্সার্ট করতেছে টুয়ার্ডস নর্থ, কিন্তু স্পিড হলো কি স্টেডি স্পিড। তো স্টেডি স্পিড মানে রেজাল্টেন্ট ফোর্স কত? 0, তাই না? স্টেডি স্পিড মানে হলো রেজাল্টেন্ট ফোর্স 0, তো এর জন্য কনস্ট্যান্ট একটা স্পিড which is 5 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করতেছে and the force is what 380 নিউটন। এখন বলতেছে suggest why the force on the sail is less than that in part A। যে পার্ট এ তে যে ফোর্স এক্সার্ট করতেছিল এটার থেকে এখনের ফোর্সের ভ্যালুটা কেন কম? তো এখন এখানের জন্য পার্ট এ তে কি ছিল? পার্ট এ তে ফোর্সের ভ্যালুটা ছিল হলো কত? অনেক বড়, 1520 হলো অ্যাকচুয়াল ফোর্স আর নর্দার্লি কম্পোনেন্টটাই ছিল 1420। আর এখানে জাস্ট ডিউ নর্থেই উইন্ড ব্লো করতেছে এন্ড এই উইন্ডের ফোর্সটা কত? এই উইন্ডের ফোর্সটা হলো 380 নিউটন টুয়ার্ডস দ্য নর্থ। তো এখন এখানের মধ্যে বলতেছে যে এক্সপ্লেইন ওয়াই অর সাজেস্ট ওয়াই দ্য ফোর্স অন দ্য সেল ইজ লেস দ্যান দ্যাট ইন পার্ট এ। এখন ইট ক্যান হ্যাপেন সামথিং লাইক দিস, যে কি করতেছে না সেইলে আইসে ডিরেক্টলি সবগুলি বাতাস ধাক্কা খাইতেছে না, যে সেলটার ওরিয়েন্টেশন কেমন ওইটার উপরে আমাদের কোন একটা ডিপেন্ডেন্সি থাকতে পারে। এখানে ওরা কি বলতেছে দেখি, এই যে the idea that the relative speed of wind to sail is lower। তো এখন এখানের মধ্যে রিলেটিভ স্পিডের এই ব্যাপারটা কেমন? রিলেটিভ স্পিডের ব্যাপারটা হলো এরকম যে তোমার উইন্ড যেদিকে ব্লো করতেছে এন্ড শিপটা যেদিকে মুভ করতেছে দুইটা তো সেম ডিরেকশন। এতক্ষণ কি হইতেছিল? এতক্ষণ আচ্ছা তোমাদের মনে করো এসাস তুমি একটা কাজ করতেছো, কি করতেছো? ইউ আর রানিং টুয়ার্ডস নর্থ এন্ড বাতাসও আসতেছে টুয়ার্ডস নর্থ। সো তাহলে তোমার গায়ে বেশি বাতাস ফিল করবা নাকি তুমি নর্থে যাচ্ছ এন্ড বাতাস আসতেছে ফ্রম নর্থ টু সাউথ? তো তাহলে বেশি বাতাস ফিল করবা কোন সময়? Now from north to south। এই সময় রিলেটিভ ভেলোসিটিটা হলো অনেক বড়, ঠিক আছে? তো এই সময় কি হবে? ইউ উইল ফিল আ গ্রেটার ফোর্স অন ইওর বডি ফ্রম দ্য উইন্ড। আর এদিকে কি বোট যেদিকে মুভ করতেছে উইন্ডও ওইদিকেই ব্লো করতেছে, সো তাহলে বোটটা ওরকম সামনের দিকে আগে যাইতেছে দেখে কি করতে পারতেছে না, উইন্ড এসে এক্স্যাক্টলি যতটুকু ইম্প্যাক্ট রাখতে পারতো ততটুকু ইম্প্যাক্টে সে কি করতে পারতেছে না, ফোর্স এক্সার্ট করতে পারতেছে না। দ্যাটস ওয়াই আগের পার্টের থেকে এখন এখানের মধ্যে কি ফোর্সের ভ্যালুটা কম, বুঝতে পারছো? তো এই কথাটা এখানের মধ্যে বলছে যে দ্য আইডিয়া দ্যাট রিলেটিভ স্পিড অফ দ্য উইন্ড টু সেল ইজ লোয়ার। এই যে
as the boat is moving at 5 meter per second, the relative speed of the wind on the sail is only 5 meter per second. যে wind আসতেছে 10 meter per second এ, boat move করতেছে 5 meter per second এ, so তাহলে relative velocity টা কত, ডিফারেন্সটা which is 5 meter per second. তো এই কথাটা বলতেছে। এরপরে এখন এখানের জন্য কি বলতেছে খেয়াল করো, calculate the rate at which the wind does work against the forces that raises the boat's motion. So তাহলে wind কতটুকু ওয়ার্ক ডান করতেছে ওইটা বের করতে বলো। রেট অফ ওয়ার্ক ডান মানে কি, রেট অফ ওয়ার্ক ডান মানে হলো পাওয়ার। তো এখন আমরা পাওয়ারের একটা ফর্মুলা বলছিলাম না যে পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি বলা যায়, or you can put it something like this, যে power equal to force into distance moved in the direction of the force divided by time taken. এখন ফোর্স হলো কত, ফোর্স হলো 380 নিউটন। এখন 1 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স মুভ করে বোট, 1 সেকেন্ডে 5 মিটার ডিসটেন্স মুভ করে, এন্ড টাইম লাগে হলো 1 সেকেন্ড। সো তাহলে এখানের জন্য 380 ইনটু 5 করলে পরে এটা কত আসে, 380 ইনটু 5 করলে পরে 1900 ওয়াট। এই যে তারা এটা ডাইরেক্টলি অ্যাকসেপ্ট করছে যে 380 ইনটু 5 মিটার পার সেকেন্ড করলে পরে মানে কি পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি, এটা করলে পরে ডাইরেক্টলি কোনো প্রবলেম করবে না, তারা অ্যালাউ করবে। বাট তুমি এইভাবে করেও করতে পারো, ডাইরেক্টলি পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি ওই ফর্মুলা দিয়েও করতে পারো, যেটা ইচ্ছা। বুঝতে পারছো? আচ্ছা স্যার, ফোর্স ইনটু ভেলোসিটি যে ফর্মুলাটা, এটা কি আমাদের স্পেসিফিকেশনে আছে? তো এখন স্পেসিফিকেশনে নাই, এর জন্যই বলছি যে এটা ইউজ না করে এই যে ফোর্স ইনটু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম টেকেন এটার মধ্যে যাওয়া সেফ। যে স্পেসিফিকেশনে নাই আছেন বইয়ে এখন দেয় নাই, বাট ওরকম অ্যালাউ যে করবে না এরকম না, যে ইভেন্চুয়ালি তো এটাই করতেছো, ফোর্স ইনটু ডিসটেন্স বাই টাইমে করতেছো, ফোর্স ইনটু ভেলোসিটি করাতে। তো তাহলে পরে ওরকম প্রবলেম করবে না, বাট স্টিল সেফ থাকা ভালো। এরপরে কি বলতেছে, there is now a force exerted southwards on the boat. আচ্ছা, সাউথের দিকে এখন আবার কি ফোর্স আসতেছে, suggest a reason for this force, কি বলে, a reason suggested for this force is because the turbulence developing at the rear of the boat. So তাহলে এই যে ড্র্যাগ ফোর্স আসতেছে এখানের মধ্যে, যে টার্বুলেন্ট ফ্লো এর জন্য এটা হবে। এখন বলতেছে add flow lines to the diagram to show the path of the water around the boat and label the regions laminar and turbulent flow. তো তাহলে what will happen, বোটের সামনের দিক দিয়ে এদিক দিয়ে ল্যামিনার হয়ে এখানে এরকম কি হয়ে যাবে, টার্বুলেন্ট হয়ে যাবে। এই আসলো এইরকম, এমন আসতেছে, তো তাহলে এই জায়গাটার মধ্যে ল্যামিনার আর এই জায়গাটার মধ্যে টার্বুলেন্ট। ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, লেবেলিং সহ 2 মার্ক। জাস্ট আঁকলা, কোনো লেভেল করলা না, তাহলে 1 মার্ক। এইভাবে করে আঁকলেও 1 মার্ক। এখানের মধ্যে 0, কোনো ট্রানজিশন নাই আর কোনো চেঞ্জ নাই, প্লাস তুমি কোনো লেভেলও করো নাই। দেন কোনো ট্রানজিশন দেখায় নাই, ট্রানজিশন অ্যাজ ইন এই যে এখানের মধ্যে তোমার চেঞ্জটা কোন জায়গায় হইতেছে, যে এখানের মধ্যে তারা কি করছে, ডাইরেক্টলি ব্রেক করে দিছে। তো তাইলে পরে এরকম ডায়াগ্রাম আঁকলে পরে হবে না। তো আমি মাত্র যে ডায়াগ্রামটা ড্র করলাম এটা একদম ফ্রিতে তোমাকে কি দিয়ে দিবে, 2 মার্ক দিয়ে দিবে। যে এখানে এসে ল্যামিনার ফ্লোটা হঠাৎ করে কি হয়ে গেল, টার্বুলেন্ট হয়ে গেছে। বুঝতে পারছো? সো ল্যামিনার এন্ড টার্বুলেন্ট এই দুটা ফ্রি মার্ক। তো এইটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। তো কোয়েশ্চেন নাম্বার 9 এর এটার পরে তোমাদের কোন জায়গায় প্রবলেম আছে দেখি। 10 এর B2 এস আছে, দেখি 10 নাম্বার। The photograph shows an exercise device and someone using it. The device contains 2 rubber cords which are extended when the device is used. এখানে অ্যাকচুয়ালি মোর অর লেস অনেকগুলা জিনিস এই যে আমাদের হুকস ল এর এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। বুঝতে পারছো?
তো এটা আমরা হুকস ল এর এই চ্যাপ্টারটা করার পর এই যে এখানের মধ্যে অ্যানসারটা তোমাদেরকে যে হাফের সিগনিফিকেন্সটা বের করতে বলছি ওই অ্যানসার। তো তাহলে এটা আজকে আমি দেখাবো না, এই জিনিসটা তোমাদের ওই সানডে যে টাস্কটা আছে ওই সানডে টাস্কটা তোমরা সাবমিট করার পর দেন আমরা এটা শো করব। ওকে, এটা হলো আমাদের হুকস ল এই চ্যাপ্টারের সাথে রিলেটেড আর স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারের সাথে রিলেটেড। তো এটা এখন আমরা স্কিপ করি। ওকে এসাস, তো 10 নাম্বারটা আমরা পরে দেখাবো। এখন 11 নাম্বার, 11 নাম্বারে আবার কি প্রবলেম এসাস? 11 নাম্বার তো আমরা অলরেডি আগে দেখাইছি, এগুলো তো আগের ইয়েতে ছিল। 11B তে আমি কোশ্চেনটার সাথে অ্যানসারের কোনো মিল পাচ্ছি না। মানে কোশ্চেনে দেখো, কোশ্চেনে বলতেছে যে রোল ব্যাক কেন হয়, আর অ্যানসার পরে লাগতেছে যে মানে হাউ টু প্রিভেন্ট রোল ব্যাক, এটা নিয়ে কথা বলতেছে। তাই এক্সপ্লেন ওয়াই রোল ব্যাক উড অকার ইন দিস সিচুয়েশন, কেন রোল ব্যাক হবে যদি এনাফ ভেলোসিটি না থাকে টপ অফ দা রাইট পর্যন্ত রিচ করার মতো, টপ অফ দা ট্র্যাক পর্যন্ত রিচ করার মতো, তো তাহলে রোল ব্যাক হবে। তো তাহলে রোল ব্যাক না হওয়ার জন্য কি করবে? ওইরকম সিগনিফিকেন্টলি হায়ার একটা ভেলোসিটি লাগবে। এটা কত? 11 এর বি নাম্বার দেখি। larger force is needed or more energy needed to reach the top. এতে তুমি তো এটা বললেই হয়, রোল ব্যাক কেন হবে? বিকজ অফ ইনসাফিসিয়েন্ট এনার্জি টু রিচ দ্য টপ। কেন ইনসাফিসিয়েন্ট এনার্জি? বিকজ দ্য ভেলোসিটি ইজ টু স্মল অর দ্য ফোর্স ইজ ইনসাফিসিয়েন্ট। সো তাহলে তুমি তোমার রোল ব্যাক কেন হবে ওইটা নিয়ে লিখলে পরে কোনো প্রবলেম করবে না। তারা দুইটাতেই অ্যালাউ করছে, অর দিয়ে ইদার তুমি রোল ব্যাক অ্যাভয়েড করবা কিভাবে ওইটা বলবা, অর রোল ব্যাক কেন হবে এটা বলবা। যে কোনো একটা বললে পরে তারা এটা কনসিডার করবে। বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে যায় 12 এর বি। 12 এর বি তে কি বলতেছে? Pile drivers have been used for centuries to push piles into the ground for use as foundations of buildings and other structures. এটা আমাদের ওই ইয়াং মডুলাস ওই চ্যাপ্টারের মধ্যে, এটা আমরা পরে করব। হ্যাঁ, এখন জেরিনেরও একটা প্রবলেম দিছে। কত নাম্বার? 13 নাম্বার। আচ্ছা আমরা 13 নাম্বারটা দেখি। আচ্ছা, এই 13 নাম্বারের এক্স্যাক্টলি 13 নাম্বার কোশ্চেনের জন্যই কিন্তু তোমাদেরকে অলরেডি আমি ওই এক্সপ্লেনেশনটা বলছিলাম। কি এক্সপ্লেনেশন? একটা শ্যালো স্লোপ আর একটা স্টিপ স্লোপ। সেম ওয়ার্ক ডান এটা। You will reach this amount of height, eventually top of the mountain এ উঠলে পরে জিওলজিস্টটা যদি টপ অফ দা মাউন্টেনে যায় তখন কি হবে? তুমি এই পাথ ফলো করো আর এই পাথ ফলো করো, what will happen? You will eventually reach the top. So তাহলে the overall work done by you will be equal to what? The GP that you have gained. So তাহলে কোন সাইডটা ইজি হবে? এখানের মধ্যে অ্যানসারটা দেখো তারা কি বলছে। ফার্স্ট অফ অল তুমি ফোর্স নিয়ে যদি কথা বলো কি হবে? The 25 degree slope requires a smaller force, যে তোমার against gravity কি করা লাগতেছে? against gravity or weight এর কম্পোনেন্ট যেটা তোমাকে যে আচ্ছা, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম যে ফার্স্ট অফ অল when you will be going up the shallower slope তখন তোমার এই যে ওয়েটের দুইটা কম্পোনেন্ট থাকবে না, একটা তো পারপেন্ডিকুলার টু দা প্লেন আর একটা প্যারালাল টু দা প্লেন। যে প্যারালাল টু দা প্লেন যে W sin থিটা, এই W sin থিটা ফোর্সটা তো কম ফিল করবা। তো তাহলে এটা যে অ্যাপ্লাইড ফোর্স যে 25 ডিগ্রি স্লোপ রিকোয়ার্স আ স্মলার ফোর্স। এই যে কম্পোনেন্টটা এরকম দেখাইছে যে 350 sin 20 কি বলে 350 নিউটন আসে আর কি বেসিক্যালি, যে ওর ওয়েট ইনটু sin 25 করলে পরে এত আসে। তো তাহলে এই সাইডটা ফলো করলে ফোর্স কম এক্সার্ট করতে হবে, আর এই সাইডটা ফলো করলে পরে ফোর্স বেশি এক্সার্ট করতে হবে। কিন্তু
এই সাইড ফলো করলে পরে ডিসটেন্স বেশি কভার করতে হবে, এন্ড এই সাইড ফলো করলে পরে ডিসটেন্স কম কভার করতে হবে। বাট ইভেন্চুয়ালি যখন নাকি তুমি ফোর্স এন্ড ডিসটেন্স দুইটার প্রোডাক্ট করবা তখন তোমার কি আসবে, the work done against gravity will come out to be the same because eventually তুমি দোনোটা ওয়েতেই কি করছো, ইকুয়াল হাইট রিচ করছো। এই যে distance traveled is greater for the 25 degree slope, তো তাহলে 25 ডিগ্রি স্লোপে ফোর্স কম লাগতেছে কিন্তু ডিসটেন্স বেশি কভার করতে হইতেছে। উল্টা কথাও বলতে পারো যে 35 ডিগ্রি স্লোপে ফোর্স বেশি এক্সার্ট করতে হচ্ছে এন্ড ডিসটেন্স কম কভার করা লাগতেছে, বাট ইভেন্চুয়ালি ফোর্স ইনটু ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স যে করবা ওয়ার্ক ডান বের করার জন্য, তখন কি আসবে, এই যে the work done against gravity is the same। তো তাহলে এই যে ফাইনালি তুমি ক্যালকুলেশনের থ্রুতে এমন দেখাইতে পারো ফোর্স ফর দা 25 ডিগ্রি স্লোপ হলো 352 আর 35 ডিগ্রি স্লোপের জন্য 478। তো তাহলে এইখানে ফোর্স হলো কম, এখানে ফোর্স হলো বেশি। আর ডিসটেন্সের জন্য কি, ডিসটেন্স ফর দা 25 ডিগ্রি স্লোপ ইজ 864 আর ডিসটেন্স ফর দা 35 ডিগ্রি স্লোপ ইজ 636। তো তাহলে এখানে ডিসটেন্স বেশি ফোর্স কম। ইভেন্চুয়ালি ফোর্স আর ডিসটেন্স মাল্টিপ্লাই করলে পরে কত আসে, ফোর্স আর ডিসটেন্স মাল্টিপ্লাই করলে পরে 25 ডিগ্রি স্লোপের জন্য যা হয় 35 ডিগ্রি স্লোপের জন্য একই আসে। তো তার মানে ইভেন্চুয়ালি কোনোটা ওয়ে কি না ইজিয়ার না, দোনোটা দিয়ে কি করা যাবে, ইকুয়াল ডিফিকাল্টি ফেস করতে হবে আর ইকুয়াল ইজিনেস। বুঝতে পারছো জেরিন? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তো তাহলে দ্যাট ওয়াজ কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 14 এ কেউ কোনো প্রবলেম বলে নাই, কোশ্চেন নাম্বার 14 এ নাই, কোশ্চেন নাম্বার 15 এ নাই, কোশ্চেন নাম্বার 16 এ প্রবলেম। 16 এ কেমন প্রবলেম মারিয়া? 16 না আমরা সলভ করছি আগে। হ্যাঁ, এটা তো বাউন্সিং বলের এইগুলা তো আমাদের ডিটেইলড লেকচারও ছিল, প্লাস এটা সলভও করা হয়েছিল আগে। আচ্ছা 16 এর এ দেখে নেই, তাও সমস্যা নাই। কি বলতেছে, a basketball is dropped vertically onto the horizontal ground and bounces twice before being caught. The graph shows how the velocity of the basketball varies with time. Suggest why the downward sloping lines are all parallel. তো এখন ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় বলো তো মারিয়া? তাই ডিসপ্লেসমেন্ট দেয়। গ্রেডিয়েন্ট মানে কি y অ্যাক্সিস ডিভাইডেড বাই x অ্যাক্সিস না? তো তাহলে ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম হলে পরে অ্যাসেলারেশন দেয়। ভেরি গুড। তো তাহলে অ্যাসেলারেশন পাবো। নাও ফর আ বল দ্যাট ইজ ফলিং ফ্রিলি, সে কার জন্য অ্যাসেলারেট করবে? ডিউ টু ওয়েট, এন্ড ওয়েটের জন্য অ্যাসেলারেট করলে পরে অ্যাসেলারেশনটা কার সমান হবে? অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো তাহলে since the ball is accelerating due to gravity and acceleration due to gravity হলো কি always constant, so তাহলে এর জন্য সবগুলি লাইন কি প্যারালাল। যে ভেক্টরে এই ব্যাপারটা পড়ছো না যে প্যারালাল লাইনে গ্রেডিয়েন্ট সেম থাকে, এন্ড সেম গ্রেডিয়েন্ট থাকা মানে ইন দিস কেস যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে হলো অ্যাসেলারেশন। তো তাহলে অ্যাসেলারেশন এখানে সবগুলো জায়গায় সেম। কেন অ্যাসেলারেশন সব জায়গায় সেম? বিকজ the acceleration is due to gravity. বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 17 এ যাই। আচ্ছা তুষার ভাইয়া, কোনো প্রবলেম নাই, মার্ক স্কিম পাই। আচ্ছা 15 এর বি এর মার্ক স্কিমের পয়েন্টস গুলো একটু এক্সপ্লেইন করে দিবা? দু একটা পয়েন্টে প্রবলেম আছে। আচ্ছা 15 এর বি কি বলতেছে, electrical energy could be produced in the same way using salt water. The viscosity of salt water is greater than the viscosity of fresh water. So তাহলে salt water তাড়াতাড়ি মুভ করবে নাকি ফ্রেশ ওয়াটার তাড়াতাড়ি মুভ করবে? ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটারের ভিসকসিটি কম, so it will move faster.
এখন বলতেছে explain without further calculation why different viscosity of water would cause the power output using salt to be less than the power output using fresh water. তো কি বলবো, viscosity বেশি মানে আস্তে আস্তে ফ্লো করবে, আস্তে আস্তে ফ্লো করলে পরে পার ইউনিট টাইমে যেই কি করার কথা, একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার এসে যে হিট করার কথা এটা কমে যাবে, তো তাহলে পাওয়ার আউটপুটটা কমে যাবে সল্ট ওয়াটারের জন্য। কি বলছো ওরা আমার স্কিমে দেখি 15 এর বিতে, এই যে rate of flow of salt water is less, কেন less? because higher viscosity। এই যে তো তাহলে less mass of salt water reaching the turbine per second, velocity কম, তো তাহলে per second এ the volume of water that will reach the turbine will be less। তো এখানের জন্য ভিসকসিটি বেশি মানে কি ড্র্যাগ ফোর্স বেশি বা ফ্রিকশন বেশি, তো এইভাবে এটা বলতে পারো যে গ্রেটার ট্রান্সফার অফ এনার্জি ডিউ টু মোর ফ্রিকশন, or salt water has lower kinetic energy reaching the turbine, or the turbine rotates at a lower speed, or less GP is converted to KE, or lower efficiency of the dam। যে কোনো ওয়েতে এরকম এক্সপ্লেইন করতে পারো, বুঝছো? আচ্ছা আচ্ছা, এখন কোয়েশ্চেন নাম্বার 17 এ তোমাদের অনেকজনই দেখলাম যে প্রবলেম লিস্ট করে রাখছো, দেখি কি এটা বলছে। অ্যাকচুয়ালি মার্ক স্কিম ছিলই না, এটা মানে মার্ক স্কিম ছিল না, মার্ক স্কিম ছিল না মানে মানে অ্যানসার নাই এটা। তাই? মিলে না, দেখো। আচ্ছা, এটা তো তাহলে মার্ক স্কিমের ইয়েতে সমস্যা হয়েছে। এটা তো ওই যে ড্রপ বক্স, ওই যে ইমার্জেন্সি ড্রপ বক্স ফেলার ওই মার্ক স্কিমটা। হ্যাঁ ওইটাই। আচ্ছা, তাও এখানের মধ্যে দেখে নেই মার্ক স্কিম, ওটা আমরা পরে যেই ইয়ারের থেকে নেওয়া হয়েছে ওটা আসিফকে বললে তখন দিয়ে দিবে, আর এটা তো গ্রুপে বললে আসিফ দিয়ে দিত, বুঝছো? আচ্ছা, সো কি বলতেছে, air resistance is the greatest source of friction opposing the motion of cyclists. In addition to lightweight, streamlined equipment and clothing, the position of a cyclist amongst the other cyclists can reduce the amount of air resistance acting on him. যে একে তো সে তার অ্যাটায়ারটা কি জিনিস, ফার্স্ট অফ অল তার হেলমেটটা, দেন তার ক্লোদিং গুলা, এগুলো সবগুলা কি করবে, সে স্ট্রিমলাইন রাখবে, অর ওরকম অ্যারোডাইনামিক শেপের জিনিসপাতি পড়বে যেন কি হয়, তার এগেইনস্টে ড্র্যাগ ফোর্সটা কম হয়। কেন? he will want, or the cyclist will want laminar flow to occur around his body। তো এখন এইগুলা তো তার অ্যাটায়ার, যে তার ক্লোদিং এর উপর, ইকুইপমেন্ট গুলার উপর, এইসবের উপর তো ডিপেন্ডেন্সি আছেই, প্লাস সে কোন পজিশনে আছে, যে সে কোন সাইক্লিস্টের সামনে আছে নাকি পিছে আছে, কতটুকু সামনে কতটুকু পিছে, আর কেমন অ্যালাইনমেন্টে আছে, ওইটার উপর কি করবে, তার একটা কানেকশন আছে। তো এইখানের মধ্যে বলতেছে A1 এ the airflow behind the lead cyclist becomes turbulent। তো তাহলে লিড সাইক্লিস্ট যে সবচেয়ে সামনে থাকবে তার সামনে দিয়ে এখানে ল্যামিনার ফ্লো হয়ে এইখানে যে কি হয়ে যাবে, টার্বুলেন্ট হওয়া শুরু করবে। ওকে, ফার্স্ট সাইক্লিস্টের পিছে যায় কি করা শুরু করবে, টার্বুলেন্ট ফ্লো হওয়া শুরু করবে। তো এখন বলতেছে কি, draw in the airflow around the lead cyclist leveling the regions of laminar and turbulent flow। তো তাহলে এখানে ডায়াগ্রাম গুলো যদি আরেকটু সুন্দর মতো আমরা ড্র করি, যে ফার্স্ট অফ অল একদম হেড অন যেগুলি আসতেছে, এই হেড অন এসে এগুলা সরি এরকম টাইপের, তো ল্যামিনার এন্ড টার্বুলেন্ট এমন হবে কিছু। এখন বলতেছে the lead cyclist uses about a third more energy than those behind him। যে তার কি করা লাগতেছে, তার কম এনার্জি ইউজ করা লাগতেছে দেন the cyclists that are behind him। কেন? বিকজ তার বডির অ্যারাউন্ডে কি হচ্ছে, ল্যামিনার ফ্লো হচ্ছে। সো তাহলে he will not feel any drag force, or drag force equal to those that are behind him। তার পিছে যারা আছে তারা আরো টার্বুলেন্ট ফ্লো এর জন্য কি করবে, বেশি ড্র্যাগ ফোর্স ফিল করবে।
সো এখন বলতেছে explain this statement using the idea of the relative velocity between the cyclist and the air around him. সো এখন এই স্টেটমেন্টটা নিয়ে কি করতে বলছে, আমাদেরকে একটা এক্সপ্লেনেশন দিতে বললো যে রিলেটিভ ভেলোসিটি এন্ড তার অ্যারাউন্ডে এয়ার নিয়ে ওরকম একটা এক্সপ্লেনেশন বলতে বলছে। সো এখন রিলেটিভ ভেলোসিটির কথাটা এখানে কি বলবো আমরা, যে সে যদি 1/3 অফ দ্য ওয়ার্ক ডান করে, যে তার পিছে যে দুইজন সাইক্লিস্ট আছে তাদের থেকে কি করবে, সে 1/3 অফ দ্য ওয়ার্ক ডান করবে। সো তাহলে হোয়াট ইজ হি ডুইং, সে কম ওয়ার্ক ডান করে কি করতে পারতেছে, ইজিলি মুভ করতে পারতেছে। সো তাহলে এখানের জন্য তার রিলেটিভ ভেলোসিটিটা কি হবে, তার রিলেটিভ ভেলোসিটিটা তার পিছে যারা আছে তাদের থেকে বেশি থাকবে না। তো এখন রিলেটিভ ভেলোসিটিটা কত টাইমস বেশি থাকবে, এই জিনিসটা এখন আমাদের কোশ্চেন, যে তার পিছে যেই দুইজন আছে তাদের থেকে সে কি করতেছে, পিছের দুইজন যেই কাজ করতেছে, এখানে তো থার্ড মোর বলছে, 1/3 বলে নাই তো। আচ্ছা সরি, এখানের মধ্যে বলতেছে যে the lead cyclist uses about a third more energy than those behind him। আচ্ছা, তো তাহলে তার পিছে যেই দুইজন আছে ওই দুইজনের থেকে সে কি করতেছে, এই দুইজনের থেকে সে আর একটু এক্সট্রা এনার্জি ইউজ আপ করতেছে টু কিপ অন দা লিড পজিশন। তো এখন এটার জন্য রিলেটিভ ভেলোসিটি নিয়ে আমাদেরকে কি বলতে বললো, তার পিছে যারা আছে তাদের থেকে তার সামনে আগে থাকার জন্য বেশি ফোর্স এক্সার্ট করা লাগতেছে আর বেশি ওয়ার্ক ডান করা লাগতেছে। এখন এইটা রিলেটেড, পিছে যারা আছে যদি আমরা কোন একটা এনার্জি ধরে নেই যে পিছে যারা আছে তারা যদি কি করে, ই অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ করে, তো তাহলে পরে যে সামনে আছে সে কি করবে, 1/3 বেশি এনার্জি ইউজ করবে, যে ই অ্যামাউন্ট অফ এনার্জি তো আছে প্লাস আ থার্ড মোর এনার্জি। তো এখন এইটা রিলেটেড স্টেটমেন্টটা আমাদের অ্যাকচুয়ালি মার্কস স্কিমের পয়েন্টটা দেখলে পরে আরো ভালো মতো এক্সপ্লেন করা যেত। তার আমি দেখি একটু আসিফকে বলি, এখন এখানের মধ্যে আছে নাকি, এক মিনিট। এটা কত নাম্বার কোশ্চেন জানো, 17। আচ্ছা, সো তাহলে এইটা আমরা এখনের জন্য রেখে পরের প্রবলেমগুলো দেখাইতে থাকি, ও যখন মার্কস স্কিমটা পাঠায় দিবে দেন আমরা ওগুলো দেখে নিব। ওকে, সো এখন এরপরে 17 এর পর এস আজ তো 17 পর্যন্ত প্রবলেম দিছে, এরপর আর কি করই নাই নাকি? আরে না ভাই, এবার ফুল করছি, সামনের গুলো কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, তো এখন জেরিনের প্রবলেম 31 বি তে, তো 31 এ আমরা যাই। আচ্ছা 29 বাদ না, লাইক আপন তো করিনি, দেখো তো। দেখি 29, হ্যাঁ ভাই, দাঁড়াও দেখি চেক করে নেই। হ্যাঁ, এটা এখন না, এটা ওই স্প্রিং কনস্ট্যান্টের এগুলা পরে। ওটাই হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো 31 জেরিনের 31 এর কত বি। আচ্ছা, তো এখন ফার্স্টে ট্রেডমিলের এটাই কি প্রবলেম ফেস করলা বি নম্বরে, suggest why running on a treadmill is easier than running on a running track। এখন এখানের মধ্যে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ কি, আর সবচেয়ে বড় একটা ইজিনেস এর ব্যাপারটা কি, ট্রেডমিলের মধ্যে তুমি যখন নাকি কি করতেছো, ট্রেডমিলের মধ্যে দৌড়াবো, ওইটা কি করতে পারো, ইউ ক্যান ডু ইট ইনসাইড আ রুম, তাই না, যে একটা স্পেসিফিক রুমের ভিতরে এরকম তুমি দৌড়াইতে পারো। বাট রানিং ট্র্যাকের মধ্যে গেলে পরে তখন তোমার ড্র্যাগ ফোর্সটা কি ফিল করতে হবে, বেশি ফিল করতে হবে না বলো তো?
যে কেন তুমি কেন নরমালি বেশি কেন একটা রানিং ট্র্যাকের মধ্যে যখন নাকি দৌড়াবা তখন অ্যাটমসফিয়ারের এয়ার এসে তোমার বডিতে এরকম ড্র্যাগ ফোর্স এক্সার্ট করতে পারবে, কিন্তু ট্রেডমিলে তো এর তো বাসার মধ্যেও আছে। কি আচ্ছা, ট্রেডমিল কমপ্লিট হরাইজন্টাল না? না মানে আমার ট্রেডমিল, কোনো ধরনের ওয়েট কম্পোনেন্ট তো আর না ট্রেডমিল তো এরকম ইনক্লাইনও করতে পারে, এই যে এখানে তো ইনক্লাইন করা রানিং ট্র্যাক একটু ইয়াও হতো। এই যে ট্রেডমিল তো ইনক্লাইন করা ছিল, ও, এটা দিয়ে সমস্যা না, ইনক্লাইন দিয়ে হচ্ছে কি ড্র্যাগ নিয়ে বলছে, কিন্তু ড্র্যাগ তো হচ্ছে কি বাসায়ও আছে বাইরেও আছে, এজন্যই বুঝছি না বাসায় আর বাইরের মধ্যে এখানের মধ্যে ডিফারেন্সটা দেখো, যে তুমি জায়গায় দাঁড়ায় শুধু পা নাড়াইতেছো, এটা একটা, এন্ড তুমি ওখানের মধ্যে লিটারালি ইউ আর আন্ডারগোয়িং সাম ডিসপ্লেসমেন্ট, যে তুমি এখানে থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট ও বি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? আর এখানের হ্যাঁ, মধ্যে ট্রেডমিলের মধ্যে ইউ আর লিটারালি স্ট্যান্ডিং ইন আ সিঙ্গেল পজিশন, জাস্ট এরকম পা গুলো হ্যাঁ নাড়াইতেছো, হ্যাঁ তো তাহলে পরে হ্যাঁ, ড্র্যাগটা বাইরে বেশি, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে 31B এর পরে 34, আচ্ছা তো এখন 34 নাম্বারটা দেখি। সিয়ামেও 34 এর এতে প্রবলেম আছে, তো তাহলে এটা খেয়াল করি কি বলতেছে। In the sports of pole vaulting, a long flexible pole is used to lift athletes up over a crossbar as shown in the diagram. যে তারা ফার্স্টে এরকম এসে দৌড়ায় এসে, যে এখানে দৌড়ায় এসে কি করবে, তারা এইখানে ওই পোলটাকে গাঁথবে আর কি, বেসিক্যালি ওরকম একটা ফোর্স দিয়ে এটার উপর একটা পুশিং ফোর্স দিবে, দেন এই পোলটাই কি করবে, এই পোলটা ডিফর্ম হয়ে যাবে না, এই যে দেখো, যে যখন নাকি তুমি এরকম ফোর্স দিতেছো এটা কি করবে ইভেন্চুয়ালি, এই যে এই পজিশনে দেখা যাইতেছে যে কি হইতেছে, the pole is actually being bent, তো তাহলে পোলটা বেন্ড করে ফেললে what it will do, it will try to go back to its original shape, ইলাস্টিক ডিফরমেশন শো করবে বেসিক্যালি, তো তাহলে সে আবার তার আগের পজিশনে যাওয়ার জন্য, এই যে ফার্স্টে ইট ওয়াজ লিটারালি স্ট্রেট, দেন তুমি এখানে এসে এরকম ধাক্কা দিলা, দেন এটা এটা কি করতেছে, দেন এটা আস্তে আস্তে এরকম ডিফর্ম হইতেছে, আস্তে আস্তে ডিফর্ম হইতেছে, দেন ম্যাক্সিমাম ডিফরমেশনের পর সে কি করবে, সে এখন আবার আগের পজিশনে ফেরত যাওয়ার জন্য নাও ইট ইজ রিকয়েলিং, সে আবার আগের পজিশনে যে ফেরত যাচ্ছে, যে কার্ভেচারটা কমে গেছে, দেন পুরোপুরি যখন নাকি এরকম ভার্টিক্যাল হয়ে যাবে, পুরোপুরি যখন নাকি স্ট্রেট হয়ে যাবে, তখন কি করবা, ওই অ্যাথলিটটা ওটাকে ছেড়ে দিবে, দেন এই ক্রস বারের উপর দিয়ে যত উপর দিয়ে যাইতে পারে তত ভালো, দেন ওটার উপর দিয়ে পাস করবে। এখন বলতেছে কি, the athlete runs down the runway at high speed and places the end of the pole in the vault box, এই যে vault box এর মধ্যে প্লেস করে, the pole bends then straightens, যে ফার্স্টে এরকম বেন্ড করে দেন আবার ওটা স্ট্রেট হয়, মানে আগের পজিশনে ফেরত যায়, moving the athlete upwards at the maximum height, the athlete lets go of the pole. A নাম্বারে বলতেছে explain how using pole enables the athlete to reach a greater height than by jumping. তো জাম্পের সময় তুমি কি করো, জাম্পের সময় ইউ জাস্ট লিটারালি ডু সামথিং লাইক, তুমি তোমার নিটাকে এরকম বেন্ড করতেছো, ওকে, তুমি জাস্ট নিটাকে এরকম বেন্ড করে যতটুকু এরকম নিটা বেন্ড হলো, দেন আবার ওইটা কি করবে, রিকয়েল করবে, অর ইউ আর এক্সার্টিং আ সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অন দা গ্রাউন্ড, সো তাহলে গ্রাউন্ড তোমাকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স দিতেছে উপরের দিকে, তো তাহলে তোমার নি বেন্ড করে তুমি যতটুকু না ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করতে পারবা, অর যতটুকু না গ্রাউন্ডের উপর ফোর্স এক্সার্ট করতে পারবা, এর থেকে তুমি বেশি ফোর্স অর এর থেকে তুমি বেশি এনার্জি ট্রান্সফার করতে পারবা কিসে, বাই বেন্ডিং দিস পোল, তো তাহলে এটার জন্য কি করা যায়, পোল দিয়ে বেশি উপরে উঠা যায়, দেন জাস্ট সিম্পলি জাম্পিং। এখানের মধ্যে কি বলতেছে 31 নাম্বার না এটা নাকি 34, সরি, এই যে as the pole bends kinetic energy is transferred to elastic potential energy, যে ফার্স্টে যে দৌড়ায় এসে ভল্ট বক্সের মধ্যে যে কি করলো, পোলটাকে ওরকম ধাক্কা দিয়ে দেন ওটাকে বেন্ড করতেছে, সো হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য রানার or the athlete is getting converted to elastic potential energy,
ওকে, তো এখন এরপর কি হয়েছে, as the pole straightens the elastic potential energy is converted to gp and kinetic energy, যে উপরে তুলতেছে and move করাইতেছে। এখন বলতেছে greater heights can be reached as the ep stored in the pole is greater than the legs while jumping, যে তুমি পায়ের ভিতরে পাটাকে বেন্ড করে যতটুকু না ep or elastic potential energy স্টোর করতে পারো, এর থেকে বেশি কি করতে পারবা, পোলের মধ্যে স্টোর করতে পারবা। সো দ্যাটস ওয়াই পোল দিয়ে কি করা যায়, বেশি উপরে উঠা যায়। বুঝতে পারছো সিয়াম? হ্যাঁ ওকে, তো তাহলে দ্যাট ওয়াজ 34A। জেরিনে মনে হয় 34 পুরাটাই প্রবলেম আছে, সমস্যা নেই, আমরা পুরোটা দেখে নেই। বি নাম্বারে কি বলতেছে, an athlete reaches a maximum speed of 9.4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো তাহলে ম্যাক্সিমাম 9.4 মিটার পার সেকেন্ড স্পিড রিচ করে দেন সে পোলটাকে কি করছে, ভল্ট বক্সের মধ্যে এরকম প্লেস করছে। You may neglect frictional forces that we always do and any work done by the athlete's muscle after the pole enters the vault box. আচ্ছা, so just simply kinetic energy কতটুকু কি হইতেছে, ইপি তে কনভার্ট হইতেছে, ওইটা রিলেটেড আমাদের এখানে কাজ করতে দিবে। কি বলতেছে দেখো, B1 এ the athlete has a horizontal velocity of 1.1 meter per second at the maximum height। তো ম্যাক্সিমাম হাইটে তার হরাইজন্টাল ভেলোসিটি হলো কত, 1.1 মিটার পার সেকেন্ড। বলতেছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পসিবল চেঞ্জ ইন হাইট অফ দ্য অ্যাথলিটস সেন্টার অফ গ্র্যাভিটি। তো তাহলে ম্যাক্সিমাম কতটুকু হাইটে উঠলো। সো ফার্স্ট অফ অল হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, সে ফার্স্টে পুরো এনার্জিটা কিসে চলে গেল। আচ্ছা, তো এখানের মধ্যে কি হইতেছে দেখো জেরিন, সে ফার্স্টে পুরো এনার্জিটাই কি ফর্মে রাখছিল, কাইনেটিক এনার্জি, যে 9.4 মিটার পার 9.4 নাকি 6 ছিল, 9.4। আচ্ছা, তো তাহলে ইনিশিয়ালি দা টোটাল এনার্জি ওয়াজ a, দেন এই কাইনেটিক এনার্জিটা ইপি তে কনভার্ট হইছে, দেন এই ইপি টা কাইনেটিক এনার্জি প্লাস জিপি তে কনভার্ট হইছে, তাই না? তো তাহলে এখন আমাদের জাস্ট সিম্পলি হোয়াট উই উইল ডু, we will assume that all the kinetic energy before placing the pole on the vault box, যে কাইনেটিক এনার্জি ছিল এইটাই পুরাটা ইপি তে কনভার্ট হইছে, দেন এই পুরা ইপি টা আবার কি হইছে, কাইনেটিক এনার্জি এন্ড জিপি তে। তো তাহলে ম্যাক্সিমাম হাইটে ওঠার পর, এখানের মধ্যে খেয়াল করো, ম্যাক্সিমাম হাইটে ওঠার পর the only velocity is in the horizontal direction which is 1.1 meter per second, and এখানে কত ছিল, 9.4 মিটার পার সেকেন্ড। তো তাহলে এই দুইটা এনার্জি, এই কাইনেটিক এনার্জি আর এই কাইনেটিক এনার্জি প্লাস জিপি, এই দুটা কি হবে, সমান সমান হবে না বলতো জেরিন? যদি আমরা অ্যাজিউম করি যে কোন এনার্জি অন্য কোন ফর্মে লস টস হয় নাই। হ্যাঁ ইকুয়াল হবে। আচ্ছা, তো তাহলে পরে এখানের জন্য কাজটা কি, হাফ ইনটু mass ইনটু 9.4 স্কয়ার is equal to m into g into h plus half into m into 1.1 এর স্কয়ার। তো এখন m গুলাকে সাবজেক্ট করে আর m গুলাকে কমন নিয়ে কাটাকাটি করে দেওয়া যায়, তো mass doesn't matter, দেন এখানে থেকে ফাইনালি তুমি হাইটটাকে সাবজেক্ট করে হাইট বের করবা। এই যে বেসিক্যালি এটা করছে যে কাইনেটিক এনার্জি এট দ্য বটম মাইনাস কাইনেটিক এনার্জি এট দ্য টপ ইজ ইকুয়াল টু দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি গেইনড। তো তাহলে ওখানে থেকে কি বের করছে, হাইটের ভ্যালুটা বের করছে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে B2 তে কি বললো, B2 তে বলতেছে কনসিডার দ্য পোল টু বিহেভ অ্যাজ আ স্প্রিং অফ স্টিফনেস এত, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়লাম, দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু এন্ডস অফ দ্য পোল ডিক্রিজেস বাই আ ম্যাক্সিমাম অফ 1.1 কি বলে 2.1 মিটার, সো দিস ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ। এখন বলতেছে calculate the maximum proportion of the initial Ke stored in the
পোল। তো তাহলে এনার্জিটা আমরা কিভাবে বের করব? আমরা একটু আগে ফর্মুলা দেখছিলাম, হাফ ইনটু ফোর্স ইনটু চেঞ্জ ইন লেন্থ করলে তো বের করতে পারার কথা, কিন্তু এখানে প্রবলেমটা কি, ফোর্স এর ভ্যালু আমাদেরকে বলে নাই। তো তাহলে ফোর্স এর জায়গায় কি বসাবো? কে ডেল্টা এক্স বসাবো। তো তাহলে হাফ ইনটু কে ইনটু ডেল্টা এক্স এর স্কোয়ার। তো হাফ ইনটু 850 ইনটু 2.1 এর স্কোয়ার। সো তাহলে দিস উইল বি দা ইপিই। আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? হাফ ইনটু মাস হলো 78 আর ভেলোসিটি ছিল 9.4। তো এখন আমরা দেখব ইনিশিয়াল কাইনেটিক এনার্জির কত প্রপোর্শন ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হইছে। তো তাহলে এই যে ইলাস্টিক পটেনশিয়াল ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি, যে রেশিওটা পাবো দ্যাট উইল বি দা প্রপোর্শন। এই যে এইটা। তো এখন এখানে তারা ফোর্সটা বের করছে এখানে থেকে, তো ফোর্স এরকম বের না করলেও প্রবলেম হইতো না, যে হাফ কে ডেল এক্স স্কোয়ার করা যেই কথা, এরকম কে ইনটু ডেল এক্স করে ফার্স্টে সে কি করছে, ফোর্স বের করছে। সো একই জিনিস। তো তাহলে দিস ইজ দ্য ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি। সো তাহলে কাইনেটিক এনার্জির কত প্রপোর্শন ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিতে গেছে? ইলাস্টিক পটেনশিয়াল ডিভাইডেড বাই কাইনেটিক, হুইচ ইজ 0.54। মানে আমরা একটু আগে যেই অ্যাজাম্পশনটা করছিলাম এটা পুরাটাই বোগাস। আমরা ভাবছিলাম যে এই পুরা কে এটা পুরা ইপিটা কনভার্ট হয়েছে, আসলে তো অলমোস্ট 50%ই অন্য ফর্মে লস হয়ে গেছে। সো তাহলে পরে আমরা যে সব অ্যাজাম্পশন করি এসব সবজি খাওয়া অ্যাজাম্পশন। এরপরে এখন সি নাম্বারে কি বলতেছে, স্টেট এন্ড এক্সপ্লেইন টু প্রপার্টিজ দ্যাট শুড বি কনসিডার্ড when selecting a material। এটা আমরা পরে করব। দিস ইজ রিলেটেড টু হুকস ল। ওকে, স্ট্রেস স্ট্রেন এইসব জিনিস রিলেটেড। আচ্ছা, সো এখন পর্যন্ত মোর অর লেস যতজন ফার্স্টে প্রবলেম গুলো দিছিল সবগুলো প্রবলেম আমাদের শেষ। জাস্ট ওই একটা প্রবলেম যেটা যে কোশ্চেন নাম্বার 17 আমার স্কিমের সাথে অ্যানসার যে মিলে না, ওই জিনিসটা বাদে, ওটা আসিফ অ্যানসার দিলে পরে ওটা দেখাবো। এখন সুভাষিস অনেক লম্বা একটা লিস্ট দিছো, দেখি আমরা এখানের মধ্যে কি কি। ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 7C1। কোশ্চেন নাম্বার 7 আমরা অলরেডি সলভ করে ফেলছি, তো তাহলে এখানে থেকে দেখে নিতে পারবা। দেন কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এটা আমাদের ওই ফোর্স এক্সটেনশন রিলেটেড, এটা আমরা পরে করব। দেন কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 টাও এটা আমাদের ওই যে ফোর্স এক্সটেনশন রিলেটেড, তো এটা পরে। দেন কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 অলরেডি এক্সপ্লেইন করছি। কোশ্চেন নাম্বার 17 ওই যে মার্স স্কিমের সাথে কনফ্লিক্ট, তো তাহলে ওই জিনিসটা পরে। দেন 20B। আর বাকিদের কারো কোনো প্রবলেমের লিস্ট নাই? বর্ষা প্রবলেম বের করা নাই কোনো? 20 নাম্বার এখানে কি প্রবলেম? 20 নাম্বার এগুলো তো আমরা আগেও করছিলাম। 20B তে কি সমস্যা তোমার? এক্সপ্লেইন হাউ দ্য ম্যাগনিটিউড এন্ড দ্য অ্যাঙ্গেল। একটা হলো ম্যাগনিটিউড বাড়াইতে হবে, আর আরেকটা হলো অ্যাঙ্গেল টু দ্য হরাইজন্টাল কমাইতে হবে। তাহলে জানো আমাদের এফ কস থিটা, যে এফ এর ভ্যালু বাড়াবো, থিটার ভ্যালু কমাবো, তো তাহলে কস থিটার ভ্যালু বাড়বে। তাহলে তখন কি হবে? দ্য সুটকেস উইল অ্যাসেলারেট হরাইজন্টালি। ভার্টিক্যাল ফোর্সেস সেম রাখতে হবে। কভার হয়ে গেছে সবার সাথে, এই দান্দাতেই থাকো, তাই না? মানে চোর বাটপার কত বড় লেভেলের গেল না। আচ্ছা, এরপরে 22 নাম্বারের বি। তো 22 এর এটা তো বি, করাইছো। 22 এর বি এগুলা তো সব সুভাষের, তুমি কি আগের প্রবলেম গুলো ওগুলা দেখো না? আগের যে ভিডিও গুলা ওগুলা তো অন্য ইয়ার গুলার মধ্যে কভার হয়ে গেছে সব। দেন 25 নাম্বার দেখি। আচ্ছা,
তো 25 নাম্বারটা মোস্ট প্রবাবলি নিউ, আগে করানো হয় নাই, তো 25 নাম্বার দেখায় সমস্যা নেই। কি বলতেছে? The photograph shows a rower during a race. During each stroke, the rower applies a force on to the end of each oar. যে তার যে বৈঠাগুলা আছে ওই বৈঠাগুলা দিয়ে সে কি করতেছে, প্রতিটা স্ট্রোকে সে এরকম পিছের থেকে টেনে এটাকে সামনের দিকে নিয়ে যায়। তো তাহলে সে পানিকে এইদিকে ধাক্কা দেয়। সো ওয়াটারকে এইদিকে ধাক্কা দিলে ওয়াটারটা কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ একটা রিঅ্যাকশন ফোর্স দেবে এইদিকে। সো তাহলে বোটটাকে পিছের দিকে নিয়ে যায়, পিছে তো না, যেদিকে যাইতে চায় ওইদিকেই নিয়ে যায়। এখন বলতেছে at the start of the race the boat is stationary using Newton's laws of motion. Explain why the boat begins to move as the কি বলে begins to move through water as the rower applies a force. তো তাহলে রোয়ার ওয়াটারের উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে টুয়ার্ডস লেফট। তো তাহলে ওয়াটার কি করবে, বোটের উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন ফোর্স দিবে টুয়ার্ডস রাইট। তো তাহলে বোটের উপরে দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স টুয়ার্ডস রাইট। তো একটা রেজাল্টেন্ট ফোর্স থাকলে পরে কি করবে, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, ইট উইল অ্যাসেলারেট ইন দ্যাট ডিরেকশন। সো তাহলে ওইদিকে অ্যাসেলারেট করবে। এরপর বি নাম্বারে তোমার মেইন প্রবলেম হলো বি নাম্বারে। এখন এখানের মধ্যে তো তুমি এটা দেখাইছিলা, এটা তো বলছিলাম কি কাউন্টিং দা নাম্বার অফ স্কয়ার করবা। তুমি ফার্স্টে একটা স্কয়ারের জন্য এরিয়া বের করে রাখো, 100 ইনটু 0.1 দ্যাট ইজ 10। তো একটা স্কয়ারে হলো 10 জুল। ওকে, তো এখন এখানের মধ্যে দেখবা যে কয়টা স্কয়ার আছে। এখানে জাস্ট একটা সিম্পল অ্যাপ্রক্সিমেশন, ইউ ডোন্ট হ্যাভ টু বি এক্স্যাক্টলি অ্যাকুরেট। ওকে, তো এখন এই যে একটা স্কয়ার, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এটা না করছি ভাই, কবার করব? 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, এটাকে আরেকটা করে ফেলা যায়, এখানে 41টাই আসছিল। এটাকে আরেকটা Whole করা যায়, square। 43। এখন এখানের মধ্যে এরকম অলমোস্ট ফুল যেগুলো আছে, এই যে ওদেরকে অলমোস্ট ফুল এরকম ধরা যায়। দেন এইটার সাথে তুমি এমন মনে করো যে, সরি, এটার সাথে তুমি এই প্রপোর্শনটা এরকম নিলা, তো তাইলে পরে একটা ফুল স্কোয়ার বানায় ফেললা। তো এইভাবে করে তুমি স্কোয়ার গুলা গুনবা, দেন যতগুলা স্কোয়ার আসছে ততর সাথে 10 মাল্টিপ্লাই করবা, তাইলে পরে চলে আসবে। ওকে ভাই এখানে পার্সিয়ালি যেগুলো ফিট হচ্ছে সেগুলো কি নাও লাগবে, কনসিডারেশন নাও লাগবে? যেগুলো হ্যাঁ, মানে ওগুলা তো নিতে হবে, এটা বললাম না। এই যে এখানের মধ্যে দেখো 1 এখানে 2 একটু প্রবলেম 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44। এখন এইটা এন্ড মনে করো যে কোনটা নিবা, অনেক কম কোন একটা এরিয়া এখানের মধ্যে আসছে, যে এটা। তো তাহলে এই দুটো মিলে তুমি একটা ধরলা 45, দেন এইটা নিলা এন্ড এখানের মধ্যে এতটুকু একটা এরিয়া কনসিডার করলা, তো তাহলে এখানের মধ্যে 46 হইলো এটা মিলে। দেন এইটা নিলা, দেন এইটার সাথে এরকম অল্প একটু এরিয়া আসছে, এমন ধরলা 46 মানে 47। দেন এই যে এটা হাফ, এটা হাফ, তো তাহলে এই দুইটা মিলে কত হলো 48। দেন এইটা এইটা এন্ড অল্প একটু এই পাশের কোন একটা ধরলে পরে তখন কি আসবে 49 50 51 52 53 54 54 এর মতো 50 থেকে কি বলে 52 থেকে 55 এর মধ্যে কোন একটা নাম্বার আসবে। দেন তাহলে ওইটার সাথে কি করবা 10 মাল্টিপ্লাই করবা। বুঝতে পারছো? ও আচ্ছা,
মানে ভাই তাহলে আমরা এরকম একদম এখানে পাইবা। অত এক্সাক্ট হতে পারবো না, এখানে একই মানে এভারেজটা নিব, মানে একটা অ্যাজাম্পশন করে নেব কত হতে হ্যাঁ পারে। অ্যাজাম্পশনই, যে অ্যাবাউট বলছে না, অ্যাবাউট মানেই তো তোমার এক্সাক্ট কিছু চাই নাই তোমার কাছে, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করতে হবে। এখানে অ্যাকিউরেটলি বের করার কোনো ওয়েই নাই। তুমি একদম ছোট ছোট প্রত্যেকটা স্কোয়ার ধরলে পরে তুমি এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারবা না, বিকজ তোমার কাছে এই ফাংশনটা দেওয়া নাই অর ইকুয়েশনটা দেওয়া নাই। হ্যাঁ, আমি করছি কি মানে সবগুলো মানে মানে জানো ভাই, মানে যেখানে মানে পার্শিয়াল সে মানে পার্শিয়ালি যেখানে আমি ফিল্ড হচ্ছে সবগুলোর সঙ্গে হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, না, মানে যেহেতু মানে পুরো তোমার হয়। প্রপোর্শন দেখতে হবে। আচ্ছা অ্যান্সারটা আসছে এরকম 1000 সামথিং কি জানি এটা আসছে। ওই তো 1000 আসলে পরে তো হবে না, তোমার তো অ্যান্সার তো হলো 500 এর কাছাকাছি। সেই যে বললাম না যে এবার 52টার উল্টো মতো। পাল্টা। তো তাহলে 52 ইনটু 10 করলে পরে কত হবে? 520। তো তাহলে এই যে 520 তো শো হয়ে গেল। এখন বুঝতে পারছি। এরপরে 20, এটা কত করলাম? 25 করলাম। এরপর এখন 27। 27 এ কি সমস্যা? 27 তো আগে আমরা করছি না, র্যাম্পের এটা, এই এসকেপ প্লেনের এই জিনিসটা তো আগে এক্সপ্লেন করার কথা। আর 30 নম্বরে কি? ভাই তুমি তো ওই দিন 30 এসকে নাম্বার, প্লেনের ওই আচ্ছা। বিষয়টা বুঝাই দিছিলে, এই কোয়েশ্চেন কি করাইছিলে নাকি ওটা মনে নেই, ভিডিওস তো দেখলাম না, একটু উল্টো পাল্টা দেখলাম। বুঝি নাই, কি বলছো? ভাই তুমি এসকে প্লেনের মানে ফ্যাক্টটা বুঝাইছিলে এটা কি রকম মানে কিভাবে কাজ করে, কিন্তু তুমি যে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেন সলভ করাইছিলে এটা আমি মানে ভিডিওসে মানে পেলাম না, স্ক্রল আচ্ছা করতে দেখলাম মানে উল্টো পাল্টা দেখলাম। ঠিক আছে, তো তাহলে এটা দেখতেছি। আচ্ছা এই মিটিং এর টাইমটা কম আছে, তোমরা নেক্সট টাইম জয়েন করো, ওটার মধ্যে আমরা 27 আর 30 নাম্বার কোশ্চেন এক্সপ্লেইন করতেছি। আচ্ছা আসিফ অলরেডি যেই 17 নাম্বার কোশ্চেনে যে প্রবলেম ছিল ওটা পাঠিয়ে দিয়েছে, সো ওইটা আমরা দেখে নিব আফটার সলভিং কোশ্চেন নাম্বার 27 and 30। ওকে, কোশ্চেন নাম্বার 17 এ কারেক্টেড মার্ক স্কিম দিছে, তো এটা দেখবো আমরা। ওকে, তো এখন এখানের মধ্যে 27 নম্বরে কি হয়েছে দেখি। An escape lane is an emergency area placed next to a steep downhill section of a road. It allows vehicles with brake failure to slow down and stop away from other traffic. আচ্ছা তোমার প্রবলেম হলো সি নাম্বারের এখন এখানের মধ্যে প্রবলেমটা কি খেয়াল করো, যে তারা কি বলছে, তারা এরকম নেট দিয়ে রাখছে এন্ড ব্যারিয়ার দিয়ে রাখছে। নাও হোয়াট উইল হ্যাপেন, তুমি দেখো নরমালি তোমার এমন গ্র্যাভিটি র্যাম্প যদি থাকে, গ্র্যাভিটি র্যাম্প সিম্পলি কি করবে, দে উইল ইউজ দ্য গ্র্যাভিটি এগেইনস্ট ইউ। ওকে, যে গাড়িটা এরকম গ্র্যাভিটির এগেইনস্টে উপর উঠতেছে, তো তাহলে দ্য component of weight parallel to the plane, it will cause the car to decelerate. কিন্তু এই কম্পোনেন্টটা গাড়িটাকে যে স্পেসিফিক ডিসটেন্সের মধ্যে রেস্টে আনতে পারবে এটার সিওরিটি কম। অলরাইট, তো এখন এইটার বদলে যদি এরকম র্যাম্প তো আছে প্লাস এখানে কি থাকে, কতগুলো ব্যারিয়ার থাকে, হোয়াট উইল হ্যাপেন, গাড়িটা যখন নাকি ব্যারিয়ার গুলার সাথে কোলাইড করবে তখন ব্যারিয়ার গুলাকে ভাঙবে না, আর ব্যারিয়ার গুলার সাথে কোলাইড করলে কি হবে, আরো এক্সট্রা একটা ফ্রিকশন ফোর্স আর এক্সট্রা একটা কি হবে, রেজিস্টিভ ফোর্স ফিল করবে। নাও the kinetic energy of the lorry or the kinetic energy of the car will be used up to break the barriers. তো ব্যারিয়ার গুলি ভাঙতে ভাঙতে কাইনেটিক এনার্জি গুলো অনেক ইজিলি আর অনেক তাড়াতাড়ি কি হয়ে যাবে, লস হয়ে যাবে অন্য ফর্মে। সো তাহলে গাড়িটা কি করতে পারবে, অনেক তাড়াতাড়ি রেস্টে আসতে পারবে। সো এটা হলো অ্যাডভান্টেজ, যে মেকানিক্যাল অ্যারেস্টার ইউজ করার অ্যাডভান্টেজ কি কম্পেয়ার টু গ্র্যাভিটি র্যাম্প। তো এইটা এখন বলতেছে suggest why it is necessary for the steel strips to extend beyond their elastic limit, because elastic limit এর মধ্যে যদি এক্সটেন্ড করে, so what will happen, যে থামতে থামতে ইলাস্টিক লিমিট রিচ করার আগে যদি রেস্টে চলে আসে, so what will happen, তখন যায় এটা আবার কি করবে,
আগের পজিশনে রিকয়েল করতে চাবে না, তো রিকয়েল করতে চাইলে তখন কি করবে, ইট উইল কজ দা কার টু রোল ব্যাক ডাউন। তো তাহলে আবার নিচের দিকে কি করে দিবে, সে একটা ধাক্কা দিয়ে দিবে, যেটা অ্যাকচুয়ালি ডিজায়ারেবল না। তারা চাবে কি যেন এরকম প্লাস্টিক ডিফরমেশন হয়, যেন পার্মানেন্টলি কি হয়ে যায়, এনার্জিটা ইউজ আপ হয়ে যায়। ইলাস্টিক ডিফরমেশনটা কি, যে তুমি ডিফর্ম করলা, দেন আবার ফোর্স যদি সরায় নাও, যে যখন তোমার কাইনেটিক এনার্জি জিরোতে চলে আসলো, সে যদি আবার তোমাকে ধাক্কা দিয়ে কাইনেটিক এনার্জি ফেরতই দিয়ে দেয়, তো তাইলে পরে তো আর রেস্টে এসে কোনো লাভ হইলো না, হইলো? তো তাহলে হোয়াট ইউ উইল নিড টু ডু, ইউ উইল নিড টু মেক দা স্টিল স্ট্রিপস আন্ডারগো প্লাস্টিক ডিফরমেশন, সো দ্যাট কি হয়, তারা যেন ইজিলি রেস্টে আসতে পারে। বুঝতে পারছো? এখন কোয়েশ্চেন নাম্বার 30। 30 কত নাম্বার? 30 সি। কি বলতেছে এখানে, the rate at which the water leaves the jet pack through the nozzle is 49 kg per second. So তাহলে পার সেকেন্ডে 49 kg of water কি করে, জেট প্যাক থেকে রিলিজ হয়। তো তাহলে এই যে জেট প্যাক থেকে, এই যে জেট প্যাক থেকে যে নিচের দিকে রিলিজ করতেছে না ওয়াটার, কত রেটে রিলিজ করতেছে, পার সেকেন্ডে 49 কেজি অফ ওয়াটার সে নিচের দিকে ইজেক্ট করতেছে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার, পার সেকেন্ডে এত কেজি ওয়াটার উপরে উঠতেছে এন্ড এত কেজি ওয়াটার ইজেক্ট করতেছে। সো তাহলে এত কেজি ওয়াটার ইজ গেইনিং জিপি and এত কেজি ওয়াটার ইজ বিং ইজেক্টেড ডাউন অ্যাজ কাইনেটিক এনার্জি। তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি করতে হবে, 2 times the energy that we will calculate। যে এখানের মধ্যে কাজটা কি দেখো, show that the velocity of the water as it leaves the jet pack is about 10 meter per second। ফার্স্টে ক্রস সেকশনাল এরিয়ার কথা বললে এত, ডেনসিটির কথা বললে এত। তো তাহলে এখানের মধ্যে হচ্ছেটা কি, একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার or একটা সার্টেন mass of water is coming out of the nozzle। তো এখন ফ্লো রেট is equal to cross sectional area into velocity। Okay, flow rate is equal to cross sectional area into velocity। This is volume per second। এখন volume per second এটা কি, volume is actually equal to what, volume is actually equal to density into কি বলে, density is equal to mass by volume। তো তাহলে volume will be equal to mass by density, sorry। এত mass per second divided by density is equal to cross sectional area into velocity। So তাহলে what will be the velocity, mass per second which is 49, যে 49 kg per second divided by area into density। তো তাহলে 49 divided by area হলো 4.6 into 10 to the power minus 3 divided by density হলো 1030। তো এটা করলে পরে 10 এর কাছাকাছি চলে আসার কথা। ওকে, তো তাহলে এটা হলো ফার্স্টে তুমি কি করলা, ভেলোসিটি বের করলা। নাও a flyer stays at a constant height of 12 meter। তো সে 12 মিটার হাইটে কি করতেছে, হোভার করতেছে। হাউ ইজ ইট পসিবল, যত রেটে পানি উপরে উঠে তত রেটে পানি কি করতে হবে, নিচে নামতে হবে। এরকম একটা জিনিস যে above the surface of the sea it can be assumed that the water enters the jet pack at the same speed as it leaves the nozzle। তো তাহলে জেট প্যাকে যত স্পিডে পানি এন্টার করতেছে, যে 49 কেজি পার সেকেন্ডে অর 10 মিটার পার সেকেন্ডের কাছাকাছি, তত স্পিডে কি করতেছে, ওয়াটারটাকে ইজেক্ট করতেছে। তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য মিনিমাম পাওয়ার অফ দ্য পাম্প দ্যাট ক্যান বি ইউজড বাই দ্য সিস্টেম। সো তাহলে মিনিমাম কতটুকু পাওয়ার লাগবে ইন অর্ডার টু কিপ দ্য ফ্লায়ার এট 12 মিটার হাইট। সো তাহলে 12 মিটার হাইটে রাখার জন্য হোয়াট নিডস টু বি ডান, তোমার নিচে থেকে পানি আসতে হবে, যে নিচে থেকে পানি কি উঠবে, 12 মিটার উপরে উঠবে, দেন 12 মিটার উপরে থেকে আবার পানিটা কি করবে, ইজেক্ট করবে, নিচে ফেলাবে। তো তাহলে যেন কি রাখতে পারে, ওভারঅল তার হাইটটাকে কনসিস্টেন্ট রাখতে পারে। যে এখানে কত নাম্বার, এটা 30 নাম্বার না, 30 নাম্বারের ক্যালকুলেশনটা দেখো কি বলছে। এই যে
minimum power is equal to the GP and the KE, যে পানি কি করবে 12 মিটার হাইট উপরে উঠবে, যে 49 কেজি অফ ওয়াটার 1 সেকেন্ডে উপরে উঠবে। কতটুকু উপরে উঠবে হাইট? 12 মিটার উপরে, বিকজ ফ্লাইয়ারটা 12 মিটার হাইটে আছে। এন্ড কত কাইনেটিক এনার্জিটা ওয়াটারটা রিলিজ হবে? হাফ ইনটু ম্যাস। কত ম্যাস রিলিজ করবে পার সেকেন্ডে? 49 কেজি। কত ভেলোসিটিটা রিলিজ করবে? 10.3 মিটার পার সেকেন্ড। তো তাহলে the minimum power required is equal to the GP and the KE, যে পার ইউনিট টাইমে এত জিপি ওয়াটারকে দিতে হইতেছে and এত KE ওয়াটারকে দিতে হইতেছে। সো তাহলে this is the minimum amount of energy that must be supplied. তো তাহলে GPE plus the KE at which the water is ejected, এই দুইটা মিলে আমাদের কি টোটাল এনার্জি। আর এই পুরো এনার্জি ট্রান্সফারটা কত টাইমের মধ্যে করতে হবে? 1 সেকেন্ডের মধ্যে করতে হবে। তো তাহলে এই জিনিসটা এই যে বলতেছে কি, দেখো minimum power of the pump is equal to gain in GP in 1 second plus kinetic energy of water in 1 second. বুঝতে পারছো? তো এইভাবে করে ক্যালকুলেশন করে 8367.5 আসবে, কিন্তু আমরা লিখবো কত? given information 2 significant figure or 3 significant figure, so final answer 2 or 3 significant figure রাখবো। আচ্ছা, তো এইগুলা গেল আমাদের ফার্স্ট অফ অল সুভাষিসের প্রবলেমের লিস্ট। তো এখন ধরো একটা কাজ করি, ফার্স্টে ওই মার্কসিংটা বের করে আসিফকে পিকচারটা পাঠাইছে। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিল আমাদের A2 নাম্বার কোশ্চেনে যে কি হইতেছে, the lead cyclist has to do a third of more energy transfer or more work against air. কেন? বিকজ ওর গায়ে যত রেটে এসে কি করতেছে, এয়ার ধাক্কা খাইতেছে, পিছে এয়ার গুলার কি হয়ে যাইতেছে, তার গায়ে ধাক্কা লাগে, ওর তারের সরি আচ্ছা, তো কি বলতেছিলাম যে তার গায়ে যত ভেলোসিটিতে এয়ার এসে হিট করতেছে, যে সে লিডে আছে মানে কি তার ভেলোসিটি সবচেয়ে বেশি। তো ভেলোসিটি বেশি হইলে সে যে এয়ারের এগেইনস্টে মুভ করতেছে, এটা তো একটু আগে রিলেটিভ ভেলোসিটি উইন্ড আর সেইলের কথাটা বলছিলাম না? উইন্ড আর সেইলের অ্যানসারের মধ্যে কি বলতেছিলাম? উইন্ড আর সেইলের অ্যানসারের মধ্যে বলতেছিলাম যে উইন্ড যেদিকে ব্লো করতেছে, তুমি যদি ওই দিকেই যাও তো তাহলে তোমার রিলেটিভ ভেলোসিটিটা কমে যাবে। আর উইন্ড যেদিকে ব্লো করতেছে, যদি তুমি তার উল্টা ডিরেকশনে যাও তো তাহলে রিলেটিভ ভেলোসিটিটা বেশি। এন্ড ইন দিস কেস লিড যে সাইক্লিস্টটা আছে তার তো ভেলোসিটি সবচেয়ে বেশি, এর জন্যই তো সে সবার আগে আছে, তাই না? সে লিডে আছে কেন? বিকজ সে সবচেয়ে বেশি ভেলোসিটিতে মুভ করতেছে। সো তাহলে দ্য রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য এয়ার এন্ড দ্য সাইক্লিস্ট ইজ গ্রেটার দেন দ্য রিয়ারার সাইক্লিস্ট। তো কি বলতেছে? ভেলোসিটি অফ দ্য লিড সাইক্লিস্ট রিলেটিভ টু দ্য এয়ার ইজ গ্রেটার। সো তাহলে এর জন্য মোর এয়ার রেজিস্ট্যান্স অন দ্য লিড সাইক্লিস্ট। তো তাহলে লিড সাইক্লিস্টের গায়ে কি হইতেছে, বেশি রিলেটিভ ভেলোসিটিতে এসে যদি হিট করে তো তখন ফোর্স এক্সার্ট করবে বেশি। সো তাহলে সে কি করবে, বেশি ড্র্যাগ ফোর্স ফিল করবে। বুঝতে পারছো? তো এর জন্য তার ওয়ার্ক ডান কি করা লাগবে, বেশি করা লাগবে। এর পরের কোশ্চেনে কি বলছে, 17 নাম্বার কোশ্চেনটা আমরা যাই, দাঁড়াও। এই যে বলতেছে যে রিলেটিভ ভেলোসিটি নিয়ে এন্ড এয়ার নিয়ে কথা বলতে। তো তাহলে রিলেটিভ ভেলোসিটির কথাটা কি বললাম, যে লিড সাইক্লিস্টের এয়ার এর সাথে রিলেটিভ ভেলোসিটিটা সবচেয়ে বেশি। তো এর জন্য তার অ্যারাউন্ডে এয়ার সবচেয়ে বেশি ভেলোসিটিতে মুভ করবে, which means he will experience the greatest drag force. So তাহলে that's why he needs to do a third more energy transfer than the cyclists that are behind him. ওকে, এরপরের কোশ্চেনে কি বললো, বি নাম্বারে কি বললো? বি নাম্বারে তারা আমাদের একটা ফর্মুলা দিতেছে যে এয়ার রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু সার্টেন কনস্ট্যান্ট ইনটু স্পিড স্কয়ার। আচ্ছা, তো এখন বললো কি
as the speed of a cyclist increases, the air resistance acting on him becomes proportional to the square of his speed. Okay, the speed has a power output, the cyclist has a power output P when traveling at a constant speed. আচ্ছা, একটা constant speed এ travel করতে সময় power output হলো P. He then doubles his speed. তো স্পিডটাকে যদি ডাবল করে তো তাহলে এয়ার রেজিস্ট্যান্সটা কত টাইমস হবে? সাইমা, স্পিড যদি ডাবল হয় তো তাহলে এয়ার রেজিস্ট্যান্স কত টাইমস বাড়বে বলো তো? ডাবল হবে। এটা কিন্তু স্পিড, শুধু স্পিড না, এটা কিন্তু স্পিডের স্কয়ার। দেখছো, অ্যাকচুয়ালি স্পিডটা যদি ডাবল হয় এয়ার রেজিস্ট্যান্সটা 4 টাইমস বাড়বে, তাই না বলো? যে এয়ার রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্পিডের স্কয়ার। ওই তো ডাবল ডাবল, ঠিক আছে, ওই তো 4 টাইমস আর কি বেসিক্যালি। তো তাহলে এয়ার রেজিস্ট্যান্সটা 4 টাইমস ইনক্রিজ করবে। তো তাহলে ইন অর্ডার টু হোয়াট, ইন অর্ডার টু মুভ এট দ্যাট স্পিড, যে ডাবল দা স্পিডে মুভ করতে চাইলে তখন তার কি করা লাগবে? পাওয়ার আউটপুটটাকে ওরকম সেম প্রপোর্শনে বাড়াইতে হবে, যে ওয়ার্ক ডান এগেইনস্ট এয়ার রেজিস্ট্যান্স। তো তাহলে এখানের জন্য কাজটা আমরা কি বলবো? এখানে তো মার্ক স্কিমে নাই, আমরা অ্যানসারটা ওখানের মধ্যে যাই। সো এখানের মধ্যে হোয়াট উইল হ্যাপেন? 4 times the required, 4 times the force required. তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, power is equal to a certain constant into velocity square. ওইটা কি? এয়ার রেজিস্ট্যান্স। যে এখানের মধ্যে দেখো, এটার অ্যানসারটা তোমাদেরকে এমনি করে দেখাই তো তাহলে পরে বুঝতে ইজি হবে। ফার্স্ট অফ অল খেয়াল করো যে পাওয়ার ইকুয়াল টু কি? পাওয়ার ইজ দ্য ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, তাই না বলো সাইমা? Power equal to work done divided by time. Now what is the work done? Work done is equal to the force of air resistance. যে air resistance এর against এ work done করবে না, তো তাহলে the force of air resistance multiplied by the distance divided by the time taken, right? Force multiplied by the distance divided by the time taken. So basically force is the air resistance, which is a certain constant into velocity square into distance by time. What is this distance by time? A distance by time টা আরেকটা ভেলোসিটি না, আর এটা আবার ভেলোসিটি বলা যায় না ডিসটেন্স বাই টাইম, বিকজ সেটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, তাই না? তো তাহলে এখানের মধ্যে k v স্কয়ার ইনটু এখানে কত আবার v, তো তাহলে k v কিউব। তো k তো একটা কনস্ট্যান্ট, এখন v যদি 2 টাইমস হয়ে যায় তো তাহলে এটার কিউব। তো এখন k ইনটু v কিউব ইনটু 8। তো আগে পাওয়ার ছিল এইটা, তাই না? আগে পাওয়ার ছিল k ইনটু ভেলোসিটি কিউব। এখন ভেলোসিটিটা ডাবল হওয়াতে কি হয়েছে? ভেলোসিটিটা ডাবল হওয়াতে আগের থেকে কত টাইমস বেশি পাওয়ার লাগতেছে? তার 8 টাইমস বেশি পাওয়ার লাগতেছে। এই ক্যালকুলেশনটা আমি আরেকবার এমনি করে দেখাই তো তাহলে পরে তোমাদের বুঝতে ইজি হবে। ফার্স্টে আমি বিফোর এন্ড আফটার সিনারিও করে দেখাই তাহলে পরে বুঝবা। হ্যাঁ, সো লেটস ডু সামথিং লাইক দিস। নরমাল সময় কেমন এন্ড ডাবল দ্য স্পিডের সময় কেমন? ফর v, যে ইনিশিয়ালি জাস্ট v অ্যামাউন্ট অফ ভেলোসিটির জন্য হোয়াট ইজ হ্যাপেনিং? Power is equal to force into velocity. What is the force? Force is the air resistance. So certain constant into velocity square into velocity, that is k v cube. So initially power p is equal to what? P is equal to k v cube. Now যখন নাকি স্পিডটাকে ডাবল করে ফেলছে, ওকে, যখন নাকি স্পিডটাকে ডাবল করে ফেললো, what will happen? নিউ পি, তাই না? নতুন পাওয়ারটা কত? is equal to the new force multiplied by twice the velocity. এখন what will be the new power? k into new velocity square into 2v. তো তাহলে new power will be equal to what? k into 4v square multiplied by 2v, that is
the new power will be k v cube into 8. What is this k v cube? K v cube টা p না? তো তাহলে নতুন পাওয়ারটা কি আগের পাওয়ারের থেকে কত টাইমস বেশি? নতুন পাওয়ারটা আগের পাওয়ারের থেকে 8 টাইমস বেশি। ব্যাপারটা কি বুঝতে পারছো জেরিন? হ্যাঁ বুঝি। কারো কি এই ক্যালকুলেশনটা নিয়ে কোনো কনফিউশন আছে যেটা বললাম? রিক্তি বুঝতে পারছো এটা? আচ্ছা, এরপর এখন এখানের মধ্যে কি দিছে দেখি। When designing the velodrome for the 2012 Olympics in London, the temperature of the building was considered as a factor that could affect the speed of the cyclist. Acha. The graph shows how the drag on a typical cyclist varies over a range of velocities. So velocity and drag এর relationship also দুইটা টেম্পারেচারের সাথে, যে টেম্পারেচার যত কম ড্র্যাগ ফোর্স তত বেশি, টেম্পারেচার যত বেশি ড্র্যাগ ফোর্স কি হয়েছে কমে গেছে। ফর দ্য সেম ভেলোসিটি, যে 20 মিটার পার সেকেন্ডের জন্য 30 ডিগ্রি সেলসিয়াসে ড্র্যাগ ফোর্স কম, 20 ডিগ্রি সেলসিয়াসের সময় কি ড্র্যাগ ফোর্সটা বেশি। তো কি বলতেছে, explain which is the most suitable temperature to use in the velodrome. কোনটা ইউজ করা উচিত, যেটাতে ড্র্যাগ ফোর্স বেশি নাকি যেটাতে ড্র্যাগ ফোর্স কম? এখানে মধ্যে 30 কেন ইউজ করব, এক্সপ্লেনেশনটা কি? 30 কেন? বিকজ এখানের মধ্যে আমাদের কি হবে ড্র্যাগ ফোর্সটা কম, যে 30 as the drag is lower। তো তাইলে পরে ফর দ্য সেম ওয়ার্ক ডান তারা কি করতে পারবে, বেশি ভেলোসিটিতে মুভ করতে পারবে। সো এটা, সো তাহলে সুটেবল টেম্পারেচারটা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। ওয়াই? বিকজ লেস ড্র্যাগ। তো তাহলে সাইক্লিস্ট কি করতে পারবে, ইজিলি মুভ করতে পারবে। এরপরে কি বলতেছে, the table shows the drag forces acting on a cyclist traveling at a speed of 21 meter per second। আচ্ছা, তো এখন 20 ডিগ্রি সেলসিয়াসে ড্র্যাগ হলো এত, 30 ডিগ্রি সেলসিয়াসে ড্র্যাগ হলো কম। বলতেছে the cyclist travels 4 কিলোমিটার at 21 মিটার per second। আচ্ছা, তো তাহলে 4 কিলোমিটার ডিসটেন্স কভার করছে at this velocity। বলতেছে ক্যালকুলেট দ্য ডিফারেন্স ইন ওয়ার্ক ডান। তো ডিফারেন্স ইন ওয়ার্ক ডানটা কি হবে, একবার ফোর্স ইনটু ডিসটেন্স করব, আবার এই ফোর্স ইনটু ডিসটেন্স করব, দেন এই দুটার মধ্যে ডিফারেন্স বের করব, তাই না? তো এটা একদম ইজি ক্যালকুলেশন, এটা রিলেটেড হোপফুলি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এই যে আমরা দুইটা আলাদা আলাদা কি করলাম, দুইটা আলাদা আলাদা ডিসটেন্স নিয়ে দেন ওয়ার্ক ডান বের করলাম, দেন ওই দুটো ওয়ার্ক ডানের মধ্যে ডিফারেন্সটাই কি হবে, দ্য ডিফারেন্স ইন ওয়ার্ক ডান। লাবিবা কি কোনো প্রবলেম পাও নাই? না। ওকে, ভেরি গুড। সো তাহলে দ্যাট উইল বি ইট ফর টুডেস ক্লাস। আর তো কারো কোনো প্রবলেম বাকি নাই? So next week we will announce, next week or পরের week, hope most probably next week Thursday তে। ওই দিন আমার এমনিতেই ইউনিভার্সিটির একটা প্রেজেন্টেশন আছে 4টায়। সো তাহলে ওইটা কয়টা বাজে শেষ হয় ঠিক নাই। সো তাহলে থার্সডে তে ওইরকম ক্লাস টাইমে ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ারের উপর টেস্টটা দিব। আমি কালকে কনফার্ম করব আর কি যে ডেটটা কবে। ওকে, সো আজকের ক্লাস আমরা এখানের মধ্যে শেষ করব। আল্লাহ হাফেজ। ছুটি অনেক পাইছো? আর না।